লাইভ লাইভ সম্মানিত ক্লাব সদস্যবৃন্দ ও প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ব্যাংকার্স ক্লাব ও বাংলাদেশ লিমিটেড আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানটি শুরু করছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্যন্ত স্বনামধন্য, দক্ষ এবং অভিজ্ঞ একজন ব্যাংকার ও মার্কেট লিডার, দেশের বেসরকারি খাতের অন্যতম একটি ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপদেষ্টা জনাব মোহাম্মদ আলী। আমাদের সাথে ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে আরো উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ক্লাব সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ফকির পিন্টু, অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন শারমিন আক্তার। এছাড়াও বরাবরের মতো আমাদের আরো রয়েছেন আমাদের ব্র্যান্ড এন্ড মার্কেটিং সেক্রেটারি জনাব মোহাম্মদ তারেক উদ্দিন, এবং বরাবরের মতো আমাদের অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান আরিয়ান এবং জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মাসুর এম শুভ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মোহাম্মদ রাশেদ আক্তার, জেনারেল সেক্রেটারি ব্যাংকার্স ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানের শুরুতেই আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত ক্লাব সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিনের কাছে। আমি আমাদের সম্মানিত ক্লাব সভাপতিকে অনুরোধ করব তার শুভেচ্ছা বিনিময়ের জন্য, সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রাবণের এই সুন্দর সন্ধ্যায় ব্যাংকার্স ক্লাব বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে এবং যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন সকল ব্যাংকারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। খুব বেশি দিন আগের কথা নয়, 2018 সালের 10ই জানুয়ারি এক সন্ধ্যায় চা চক্রের মাধ্যমে কিছু অদম্য ব্যাংকারের সমন্বয়ে ব্যাংকার্স ক্লাবের যাত্রা শুরু হয়। আমি আপনার সাথে বলতে চাই, এই যাত্রাটি শুরু হয় একটি রেস্টুরেন্টে 1 কেজি ওজনের একটা কেক কাটার মাধ্যমে। উদ্দেশ্য ছিল ব্যাংকারদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করা, ব্যাংকারদের রিক্রিয়েশন নিয়ে কাজ করা এবং ব্যাংকারদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। এই 3টি উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের পদ চলা শুরু হয়। আজ আমরা অত্যন্ত গর্বিত, আজকে আমরা এমন একজন ব্যাংকারকে পেয়েছি যার ব্যাংকিং জগতে পদচারণা প্রায় 45 বছর। স্বাধীনতা এবং স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পূর্ব সমস্ত ঘটনার এক নীরব সাক্ষী এই জীবন্ত কিংবদন্তি। আমরা শুধুমাত্র যদি প্রিমিয়ার ব্যাংকের কথাই ভাবি, এই প্রিমিয়ার ব্যাংককে একটি উচ্চতর আসনে অধিষ্ঠিত করার জন্য স্যারের অক্লান্ত পরিশ্রম এবং সাফল্য সত্যি দেশবাসী, দেশের ব্যাংকাররা নীরবে দেখেছেন, অভিভূত হয়েছেন। আমি আজকের অনুষ্ঠানের প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সমস্ত ব্যাংকার যারা অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য কোভিডের মতো মারাত্মক মরণ ব্যাধিকে উপেক্ষা করে তারা প্রতিনিয়ত তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে গিয়ে জীবন হারিয়েছেন। তারা চলে গেছেন ওপারে, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং পরিবারের প্রতি আমার সমবেদনা, আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে এই কোভিড যুদ্ধে ফ্রন্টলাইনার হিসেবে যে সমস্ত ডাক্তার, পুলিশ এবং প্রশাসনের লোক তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমরা দেশের অর্থনীতি সম্পর্কে এবং ব্যাংকিং সেক্টরে যে অবস্থা বিরাজ করছে, বিশেষ করে এই কোভিডের মধ্যে ব্যাংকাররা যেখানে তাদের জীবনকে বাজি রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছেন, দেশের অর্থনীতিকে সচল রাখার মতো এক অদম্য কাজে যারা নিয়োজিত, তারা বিভিন্নভাবে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তার মধ্যে আপনি জানেন ইতিমধ্যে কিছু ব্যাংকার চাকরি হারানোর আতঙ্কে আছে, বেতন কমার আতঙ্কে আছে। সে সমস্ত বিষয়গুলোকে মাথায় নিয়ে ব্যাংকাররা তাদের উচ্চতর শির সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আপনার কাছ থেকে যাতে করে ব্যাংকাররা মনোবল না হারায় এবং ব্যাংকাররা যাতে করে আরো সামনের দিকে এগিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উচ্চতর জায়গায় পৌঁছে দিতে পারে, সেই মোটিভেশনাল বক্তব্য শুনবো। আমি মধ্যখানে আবার আসব, অনেক প্রশ্নই আমার মনের ভিতর আছে, অনেকের মনের মধ্যে আছে আপনার কাছ থেকে জানার জন্য। বিশেষ করে আপনার
জাদুর ছোঁয়ায় যে প্রিমিয়ার ব্যাংককে আমরা সর্বশেষ দেখতে পেয়েছি যে একটি উচ্চতর জায়গায় পৌঁছে দিয়েছে, সেটির গল্প শুনবো। একদিন আমাকে আমাদের মাননীয় অর্থ সচিব মহোদয়, যিনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন, আমিও সৌভাগ্যক্রমে সেই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, উনি একটি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে কি আর নতুন ব্যাংকের প্রয়োজন আছে? আমি তখন বলেছি এখনো আনব্যাংকড পিপলের সংখ্যা অনেক বেশি। আমি মনে করি যদি 10 জন 20 জন কাস্টমারের সাথে কেন্দ্রীভূত না থেকে আমরা যদি ব্যাংকিং এরিয়াটাকে আরো বিস্তৃত করি, আজও পুরনো ঢাকাতে অনেক কাস্টমার আছেন, অনেক বড়োয়ার আছেন যারা 120% সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তাদেরকে যদি ব্যাংকিং খাতার নিচে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি নতুন ব্যাংকের আরো প্রয়োজন আছে। তিনি বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করলেন এবং আরেকদিন আমাকে ডেকে এই বিষয়টা সম্পর্কে শুনলেন। আমি আজকে এই কথাটা এই কারণেই বললাম যে প্রিমিয়ার ব্যাংকের যে উন্নতি, যে মার্কেটে তার বিস্তৃতি, সেটি আবার স্মরণ করিয়ে দেয় বাংলাদেশে আরো 10টি ব্যাংক হলেও আমার মনে হয় তারা অর্থনীতিতে অবদান রাখতে পারবে। এই পথ চলায় আজকে স্যারকে আমরা ছাড়ছি না, স্যারের কাছ থেকে দীর্ঘ সময় নিয়েই আমরা শুনবো এই সফলতার গল্পগুলো। সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। মধ্যখানে আমি আবার স্যারের কাছে ফিরে আসবো, আবার কথা বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত ক্লাব সভাপতি। আপনি নিশ্চয়ই যেটা বলেছেন, আমরা আমাদের অতিথির কাছ থেকে আজকে অনেক কোশ্চেন শুনবো ব্যাংকিং নিয়ে এবং ব্যাংকিং জীবন, ব্যক্তি জীবন নিয়ে। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই লাইভ অনুষ্ঠানটিতে মূল আলোচনায় যাবার আগে চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক আমাদের আজকের সম্মানিত অতিথির বায়োগ্রাফি। জনাব মোহাম্মদ আলী ব্যাংকিং সেক্টরের শীর্ষ নির্বাহীদের মাঝে যাদের নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়, তাদের মাঝে তিনি অন্যতম। অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার, দেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপদেষ্টা হিসাবে 2017 সালের 15 মে যোগদান। I can't hear you. ডিগ্রি অর্জন শেষে 1977 সালে তিনি সোনালী ব্যাংকে প্রফেশনালি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রায় 45 বছরের কর্মজীবনে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে তার দায়িত্ব পালন করেছেন। প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ইউনাইটেড ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং সেক্টরের প্রায় প্রতিটি ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষতা এবং সফলতার সাক্ষ্য রেখেছেন। দেশের খ্যাতিমানী ব্যাংকার ও মার্কেট লিডার এর জন্ম চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চেচুলিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। বাবা মরহুম নাজির উদ্দিন আহমেদ ছিলেন একজন প্রখ্যাত শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ। চলুন আমরা সরাসরি আলাপচারিতায় জেনে নেই স্যারের ব্যক্তি জীবন, স্যারের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার এবং বর্তমান আমাদের ব্যাংকিং, করোনাকালীন ব্যাংকিং এবং করোনা পরবর্তী ব্যাংকিং এর বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ এবং তার সম্ভাবনা সমূহ নিয়ে। স্যার, আপনাকে ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ রাশেদ। আলহামদুলিল্লাহ, প্রথমে সংযুক্ত যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম এবং অনেক শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই এবং সাথে সাথে কথাটা বলতে চাই, আই এম গ্রেটফুল টু দিস ব্যাংকার্স ক্লাব। আমাকে যে আপনারা আজকে সুযোগ দিয়েছেন, আমার ব্যাংকিং কমিউনিটির যে বন্ধুরা আছে, ভাইরা আছে, তাদের সাথে কথা বলার, তাদের যুক্ত হওয়ার, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিকজ আই এম এ পারসন যে সবসময় ব্যাংকিং এর লোকজন নিয়ে চিন্তা ভাবনা করি, ব্যাংক নিয়ে চিন্তা ভাবনা করি। আমার পরিসর কিন্তু ওর মধ্যে পদচারণা। সুতরাং আমি যদি নিজের সম্বন্ধে কিছু পরিচয় দিতে চাই, আমার নাম মোহাম্মদ আলী। আমি বাঁশখালীতে, চট্টগ্রামের বাঁশখালী থানার চেচুরিয়া গ্রামে 1952-তে জন্ম আমার, এবং আমার বাবা ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, টিচার। আমার মা ছিলেন গৃহিণী এবং আমরা 6 ভাইয়ের মধ্যে আমি হলাম তৃতীয় ভ্রাতা। এবং আমি, আপনি যেভাবে বলেছেন যে 77 সালে আমি সোনালী ব্যাংকে জয়েন করি প্রফেশনাল অফিসার হিসাবে এবং গ্রেড 5 হিসেবে আমি জয়েন করি। এর আগে আমি আমার গ্রামের স্কুলে, বলছি নজরুল হাই স্কুলে আমার এসএসসি পর্যন্ত লেখাপড়া করি। চট্টগ্রাম
কলেজে আমি আমার এসএসসি প্লাস আমার অর্থনীতির অনার্সটা শেষ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার মাস্টার্সটা ওখান থেকে নিই। এরপরে আমি সোনালী ব্যাংকে জয়েন করি 1977-এ। আমার পরিবারের সম্বন্ধে যদি বলতে যাই, আমার ওয়াইফ শাহানুর চৌধুরী, সে একজন আসলে সোশ্যাল ওয়ার্কার। আমার এক ছেলে, হি ইজ এসএসসি, হি ইজ ম্যারিড, তার বউ এসএসসি, তার একটা ছোট্ট বাচ্চা আছে, ওকে আমি এঞ্জেল ডাকি। সে এঞ্জেল আমাদের সাথে সবসময় আমাদেরকে এই কোভিডের মধ্যে এই আমাদেরকে মোটামুটি আনন্দ দিয়ে যাচ্ছে। আমার 2 মেয়ে, আমার বড় মেয়ে হচ্ছে অ্যাকচুয়ালি লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স করে, সে এখন চিটাগং একটা কলেজের মধ্যে অধ্যাপনা করে, চিটাগং কোর্টের মধ্যে সে প্র্যাকটিস করে। আমার ওর জামাই আপনি যেমন স্ট্যান্ডার্ড চার্টারের রিজিওনাল ইনচার্জ শামীম ইকবাল, ওটার সে ওখানে চাকরি করে, স্ট্যান্ডার্ড চার্টারে চাকরি করে। আর ছোট মেয়েটা আইবি থেকে এমবিএ করে, তারও বিয়ে হয়ে গেছে, সে এখন টরন্টোতে থাকে, কানাডা। তার জামাইও ব্যাংকার, সিআইবিসি ব্যাংকের, সে একজন নির্বাহী পদে সে ওখানে কাজ করে। এ হচ্ছে আমার ছোট্ট একটা সংখ্যা। আমার ওই মেয়ের ঘরে 2টা বাচ্চা আছে, একটা মেয়ে, বড়টা মেয়ে, ছোটটা ছেলে। এই নিয়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আই এম পাসিং মাই ডেজ ভেরি ওয়েল। এরপরে আমার কর্মজীবন সম্বন্ধে যদি আমি শুরু করে বলতে চাই, আমি সোনালী ব্যাংকে কাজ করার পর, ইনফ্যাক্ট 1983 যখন প্রথম বাংলাদেশে প্রাইভেট সেক্টর ব্যাংকিং হয়, সেখানে আমি ন্যাশনাল ব্যাংকে জয়েন করি। ন্যাশনাল ব্যাংকে জয়েন করার এরপরে আমি আবার হায়দার চৌধুরী সাহেবের নেতৃত্বে এনসিএল একটা ইনভেস্টমেন্ট কোম্পানি হয়েছিল। সে হায়দার চৌধুরী সাহেব আমাদেরকে তখন বলেছিলেন যে ইট ইজ এ ব্যাংকার্স ব্যাংক। ইনফ্যাক্ট আমরা ব্যাংকার্স ব্যাংক বলতাম যে বাংলাদেশ ব্যাংকে বা সেন্ট্রাল ব্যাংকে, ওর মধ্যে না, there is a scope like that. The concept was not very clear, so we joined with him. কিন্তু কোন একটা পর্যায়ে গিয়ে এটাতে স্টাক হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমাদের সবার সেই ধরনের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে ইট ওয়াজ কনভার্টেড ইনটু এ শিডিউল ব্যাংক, এনসিসি ব্যাংক। এরপরে আমি কাজ করি আমার স্ট্যান্ডার্ড ব্যাংকে। স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রথম থেকে আমি কাজ করেছিলাম। স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে গিয়ে আমি শাহজালাল ব্যাংকে যাই। শাহজালাল ব্যাংকে কাজ করার পরে এক পর্যায়ে আমি এখানে এমডি হিসেবে নিযুক্তি পাই। এরপরে আমি আমার এসআইবিএল থেকে আমাকে একটা অফার দেওয়া হয়। সুতরাং আমি শাহজালাল ব্যাংকের যে পরিষদ ছিল, সের মধ্যে একটা প্রভূত একটা পরিবর্তন ইনশাআল্লাহ আনতে সক্ষম হয়েছিলাম, যেটা এখনো পর্যন্ত রেকর্ড হিসেবে আছে। যাই হোক, সব যে কর্মের যে কোনো কিছু হচ্ছে টিম ওয়ার্ক। আমি ব্যক্তি মহম্মদের বড় কথা না, বাট মাই প্ল্যানিং, মাই স্ট্র্যাটেজি, আমার টিমের মধ্যে সবাই ইনভলভ হয়, আলটিমেটলি দি থিংস গো আপ এন্ড আপ। সেই প্রেক্ষাপটে আমি শাহজালাল ব্যাংক থেকে এসআইবিএল গেলাম, সেখানে এমবি হিসেবে গেলাম এবং সিইও। এরপরে আমি জয়েন করলাম ইউসিবিএল মানে ইনডাইরেক্টর এবং সিইও হিসাবে। অত্যন্ত সবার সমন্বিত প্রচেষ্টার ফলশ্রুতিতে প্রত্যেকটা ব্যাংকগুলোকে আমি একটা স্ল্যাবের মধ্যে পৌঁছাতে সক্ষম হয়েছি। এরপর আমি আমার 65 বছর পরিপূর্ণ হওয়ায় আমি ইউসিবিএল থেকে যেদিন রিটায়ার করি, তারপর দিন আমি কিন্তু একদিনের জন্য গ্যাপ দিয়ে নেই, তারপর দিন জয়েন করেছি আমি প্রিমিয়ার ব্যাংকে। এবং প্রিমিয়ার ব্যাংকে জয়েন করার পরে আমার এই কলিগদের সাথে নিয়ে আমি প্রিমিয়ার ব্যাংকের মধ্যে কিছু স্ট্র্যাটেজিক চেঞ্জ নিয়ে আসছি। সেই চেঞ্জ গুলোর ফলশ্রুতিতে প্রিমিয়ার ব্যাংকের যে অবকাঠামো ছিল, সে অবকাঠামো থেকে তারা সরে এসে এখন মোটামুটি একটা সুন্দর, আমি বলবো ভেরি স্ট্রাকচার্ড ওয়েতে উই আর মুভিং ফরওয়ার্ড। বিকজ আমি বিশ্বাস করি ব্যাংকিং একটা কেমিস্ট্রি। এটা যদি কেউ বলে এটা একটা আমি কেমিস্ট্রি, ইউ শ্যাল হ্যাভ টু থিঙ্ক ইট ইন দ্যাট ওয়ে। কারণ মানুষের কাছে টাকা নিয়ে, সে টাকাটাকে আপনি আরেকজনকে বিনিয়োগ দিয়ে সেখান থেকে প্রফিট নিয়ে নিজেও চলবেন, দেশের অর্থনৈতিক উন্নতিতে নিজের অবদান রাখবেন, সবকিছু মিলে যে কাজ করতে হবে, রিস্ক অ্যানালাইসিস থেকে আরম্ভ করে এটা রিটার্ন সবকিছু আপনাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। বিদায় আমি কতগুলো স্ট্র্যাটেজিতে ডেভেলপ করেছি এবং আমার সাথে যারা কাজ করা জানায়, আমি প্রত্যেকটা ট্রানজেকশন মধ্যে একটা হেলথ চেক আমার আছে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এবং আমার স্ট্যান্ডার্ড, আমার ব্রাঞ্চের স্ট্যান্ডার্ড, হাউ উই ক্যান মুভ ফরওয়ার্ড। আমি সেই স্ট্যান্ডার্ড থেকে কতটুকু দূরে আছি, আমি সেটুকু কাছে যেতে গেলে আমি কিভাবে যাব, দিস থিংস আর আদার তাদেরকে বলে দিয়েছিলাম। যার ফলশ্রুতিতে প্রিমিয়ার ব্যাংক আলহামদুলিল্লাহ সামনে দিকে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ প্রিমিয়ার ব্যাংক আরো এগিয়ে যাবে এবং প্রিমিয়ার স্ট্রাকচার হিসাবে আপনাদের ব্যাংকিং জগতে বেঁচে থাকবে আপনাদের সবার সাথে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ স্যার, আমরাও বিশ্বাস করি যে প্রিমিয়ার ব্যাংকের এই সমসাময়িক সময়ের যে চেঞ্জেস গুলো, যেটা আমাদের সবার ব্যাংকারদের কাছে দৃশ্যমান, সেটা আরো সামনে এগিয়ে যাবে এবং অনেক সফলতার মুখ দেখবে, সেই আশাবাদ আমাদেরও থাকছে। আমি চলে যাচ্ছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন আহমেদের। জি,
ইমতিয়াজ ভাই আনমিউট করতে হবে, ইমতিয়াজ ভাই আনমিউট করে আসতে হবে প্লিজ। জি এখন শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে আমি আমাদের মোহাম্মদ আলী স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদেরকে সময় দিয়েছেন। এবং সেই সাথে আমাদের ক্লাব মেম্বার এবং যারা দেখছেন ব্যাংকার্স কমিউনিটি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা এমন দিনে যুক্ত হয়েছি যখন কোভিড এর মরণ ব্যাধি আমাদেরকে আমাদের ব্যাংকার্স ক্লাবের অনেক সদস্য এবং সদস্য না, ব্যাংকার্স কমিউনিটির অনেকে মারা গেছেন। তাদের প্রতি আমি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি নিজেও কোভিডে আক্রান্ত ছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই, সবার দোয়াই, আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়েছি। তো আমি বিশেষ কথা আজকে বলবো না, কারণ হচ্ছে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন যার 45 বছরের অভিজ্ঞতা আমরা হয়তো শুনবো এবং যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমি নিজেও স্যারের সাথে একসাথে কাজ করি এবং দীর্ঘ 3 বছর ধরে আমি যেভাবে কাজ করছি স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং সেটা বর্তমানে আমি বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি। আমি আশা করি আমাদের ব্যাংকার্স কমিউনিটি আজকে যদি স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তাইলে অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে, এবং সেই প্রত্যাশা নিয়ে আমি পরবর্তীতে হয়তো আপনাদের সাথে আবার যোগ দিব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ইমতিয়াজউদ্দিন আহমেদ। আমাদের অর্থ সম্পাদক দায়িত্বরত মিসেস শারমিন আক্তারকে অনুরোধ করছি স্যারের কাছে আপনার যে কোশ্চেন গুলো রয়েছে রেজ করেন। মিসেস শারমিন আক্তার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি স্যার আমি শারমিন বলছি, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। স্যার সরাসরি প্রশ্ন চলে যাব। আমাদের দৈনন্দিন ব্যাংকিং জীবনটা ছিল স্যার সকালে ওঠা, অফিসে রওনা হওয়া, জ্যাম ফেলে অফিসে পৌঁছানো এবং সমস্ত কাজকর্ম শেষে দিন ছেড়ে বাড়ি ফেরা। তো আলটিমেটলি স্যার যখন আমরা কোভিড সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম, আমাদের জীবনযাত্রা থেমে না গেলেও একদম স্থমিত হয়ে গেল। আমরা খুব বেশি টেক নির্ভর হয়ে যাচ্ছি এখন। আমাদের এই সময় স্যার এই টেক নির্ভরতা থেকে আমাদের কি উত্তরোত্তর ভালোর দিকে আগাবো, নাকি আমাদের জন্য মানে ভবিষ্যতে আমাদেরকে আরো টেক নির্ভর হতে হবে, নাকি আমরা আবার পিছনের দিকে ফিরে আসতে পারবো স্যার? ধন্যবাদ আপনাকে। আমি অ্যাকচুয়ালি যখন আমাকে ইমতিয়াজ প্রথম বলছিল যে আমাদের ক্লাবের সাথে আপনাদের কথা বলতে হবে, বিকজ আই লাভ দি পিপল অফ মাই কমিউনিটি, সো আমার সবসময় একটা ইনক্লিনেশন ছিল তাদের সাথে কিছু খোলামেলা আলাপ করা। আমরা যেটা অনেকটা ব্যাংকিং আড্ডার মতো বলছিলাম। ওকে, আপনার যে প্রশ্নটা হচ্ছে, পৃথিবীতে সবকিছু কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন এনে চেঞ্জ ব্রিংস দ্য ফরচুন। সুতরাং সেই প্রেক্ষাপটে আমাকে চেঞ্জটা হয়তো সাময়িকভাবে আমাদের জন্য অনেক কষ্টকর, বাট ইন দ্য লং রান ইট উইল পে ইউ। এবং হোয়াট ইউ আর ডুইং টুডে, আমার মনে হয় এই যে আমাদের কোভিড বা প্যান্ডেমিক যেটাই আমরা বলি না কেন, সেখানে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার হয়েছে। সে ব্যাপারটা কি, আমরা কি বুঝতাম না যে বাসাতে কি অফিস করা যায়। নাও উই আর এ কাস্টমার, উই আর হ্যাবিচুয়েটেড। আমি কিন্তু অফিসে যেতে পারি না, বাট অ্যাজ অ্যাডভাইজার আমি অফিসে যাই, কিন্তু আমার চেম্বারে বসেই আই হ্যাভ টু গিভ দ্য ডিসিশন অর সলিউশন টু দ্য পিপল যারা আমার কাছে প্রবলেম নিয়ে আসে। কিন্তু সেম সিচুয়েশন আমি এখন বসে এই টেকনোলজির কারণে আই এম গিভিং দিস সলিউশন তাদেরকে সেভাবে, বরং এর চেয়ে আরো বেশি কিছু এই জন্য দিচ্ছি, আমি অত্যন্ত কনসেন্ট্রেশন দিয়ে সবার সাথে প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে কথা বলতে পারছি। অ্যাকর্ডিংলি আমি তাদেরকে সেই সিদ্ধান্ত দিতে পারছি। কমিউনিকেশনের যে একটা বিরাট বেনিফিট, সেই বেনিফিট আমরা নেবো না কেন? সেই নেওয়ার জন্য আমাদের লোকগুলোকে স্কিল করতে হবে। আমার মনে হয় আর অনেকগুলো কথা এখানে আসবে, যেখানে কথা হচ্ছে আমরা এগুলোর ব্যাপারে নিজের পর ডিপেন্ডেন্ট, অন্য দেশের উপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সেই ডিপেন্ডেন্স আমরা কাটাতে হবে। আমাদের সফটওয়্যার, আমাদের হার্ডওয়্যার, আমাদের লোকজন, বাংলাদেশের যে সমস্ত ছেলেপেলে আইটিতে লেখাপড়া করেছে, বহির্বিশ্বে তাদের যে সুনাম, আপনারা বাই দিস টাইম শুনেছেন এই নাদিম সাহেব সামওয়ান যে পাঠাও, যে উদ্যোক্তা বা যে উদ্ভাবন করেছে, সেটা তো বাংলাদেশের ছেলে। বাট ইনফ্যাক্ট আমাদের সে প্রতিভা আছে, সে প্রতিভাটাকে কিভাবে অ্যাড্রেস করে আমরা সত্যি কাজে লাগাতে পারি, সাথে সাথে সফটওয়্যার এবং হার্ডওয়্যার বোধ আমরা যেন নিজেদের কাছে নিজেরা নিয়ে আয়ত্ত আনতে পারি, এটা চিন্তা ভাবনা করতে হবে। কারণ আমরা বিদেশি যে সমস্ত সফটওয়্যার আমাদের কাছে আসছে, তারা অ্যানুয়াল মেইনটেনেন্সের নামে, বিভিন্ন চেঞ্জের নামে
আমাদের কাছে কিন্তু অনেক ফরেন কারেন্সি চলে যাচ্ছে। সুতরাং এখানে কিন্তু এটা এমন একটা জিনিস, উই ক্যানট সি ইট ফিজিক্যালি, এটা ভিজুয়ালাইজড না। আমরা কিন্তু যা বলছে উই শ্যাল হ্যাভ টু বিলিভ ইট বিকজ আই এম গেটিং সলিউশন আউট অফ ইট, এবং সেই সলিউশনের কারণে আমরা কিন্তু এগুলো কিনতে বাধ্য হচ্ছি। তো আমি মনে করি যে আপনার যে প্রশ্নটা, আমাদের যে চেঞ্জটা আসছে, সেই চেঞ্জের ভালো দিকটা অবশ্যই উইল পিক ইট আপ, বাট এটা যেটা নেগেটিভ সাইডটা আছে আমাদের দেখতে হবে। সেই নেগেটিভটা কি? সেই নেগেটিভ সাইড হচ্ছে যে ইনফ্যাক্ট কোনো মতেই যেন আমাদের এমপ্লয়মেন্টের জন্য এটা যেন আচরণ না কাটে। কারণ আমার বাংলাদেশের মধ্যে যে লোকজন আছে, আপনি বাংলাদেশের মধ্যে আমরা বলি যে 18 কোটি লোক, 18 কোটির মধ্যে 6 কোটি লোকের মতো বর্তমান এমপ্লয়মেন্টে আছে। সেই এমপ্লয়মেন্টের মধ্যে আপনি যদি হিসাব করে দেখেন, ইনস্টিটিউশন এবং ইনফর্মাল দুইটা শব্দ এখানে আমি ইউজ করেছি। 85% হচ্ছে ইনফর্মাল, 85% ইনফর্মাল, আর 15% হচ্ছে যে ইনস্টিটিউশনাল। সেই 15% এর মধ্যে আমার মতে 7 to 8% সরকারি, বাকিগুলো হচ্ছে প্রাইভেট কর্পোরেট বডিজ এন্ড আদার্স জায়গায়। সুতরাং সেই প্রেক্ষাপটে আমাদের এমন ভাবে কাজ করতে হবে যেন আমাদের বর্তমান যে অর্থনীতির খাতগুলো হচ্ছে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, এই তিনটা সেক্টরকে যেন আমরা সত্যিকার অর্থে সমন্বয় করে আমাদের এমপ্লয়মেন্টটা যেন কখনো যেন ওখান থেকে রিডান্ডেন্ট না হয়, ওখান থেকে যেন উত্তরিত না হয়, দ্যাট উই শ্যাল টেক কেয়ার অফ ইট। ইভেন যদি আমার এই টেকনোলজি আমার যদি এফিসিয়েন্সির কারণে যদি মনে করি আমার বেশি প্রোডাক্টিভ হতে, still then for the greater cause of the country, for the greater cause of the employment, আপনাকে অবশ্যই আমাকে এটা ফেজর মেনে যেতে হবে। আমরা যখন লেখাপড়া করেছিলাম শিখেছি সেখানে মাইগ্রেশনটা কিভাবে করা হয়। আমরা টেকনোলজি, আমি কেবল ইন্টেনসিভ টেকনোলজি, লেবার ইন্টেনসিভ টেকনোলজি, আমি হঠাৎ করে কেবল ইন্টেনসিভ যাবো না, ফলে আমার এই যে বিরাট ধরনের জনগোষ্ঠী তারা আনএমপ্লয়েড হয়ে যাবে। সুতরাং সে অর্থনীতির জন্য যে ধরনের বর্তমান সিচুয়েশনে ফিল হচ্ছে, সেটা কিন্তু আমাদের অর্থনীতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। সুতরাং আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো, ইয়েস, we will go for the innovative ideas of changing technology, we will adopt it, but at the same time we shall have to have the precaution or guard against any sort of mismatch in our employment sector and the capital intensive technology. এটার মধ্যে সমন্বয় সাধন করে মুভ করতে হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। শারমিন আপা, আপনি আর কিছু জানতে চাচ্ছিলেন স্যারের কাছে? আমি আবার পরবর্তীতে প্রশ্ন করব। আমার মনে হয় আমার অন্য সহকর্মীদের একটু প্রশ্ন ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ। আমরা সবার কাছে আবার আসবো। আমি সম্মানিত আমাদের ব্যাংকার সহকর্মী এবং দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অনুরোধ করব, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের অতিথির কাছে আপনারা আমাদের স্ক্রিনে লিখতে পারেন। আমরা চেষ্টা করব যথাসম্ভব দর্শক শ্রোতার কোশ্চেন গুলোকে আমাদের অতিথির কাছে উপস্থাপনের জন্য। আমি আবারও চলে যাচ্ছি আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম ফকির পিন্টুর কাছে। জনাব শফিকুল ইসলাম ফকির পিন্টু, আনমিউট করে যদি আপনি চলে আসেন একটু লাইভ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আমি শুধু স্যার আপনার পূর্ববর্তী কথার সুর ধরেই একটা জিনিস শুধু আপাতত আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে স্যার ব্যাংকাররা সব ধরনের ঝুঁকি মোকাবিলা করে এখন অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছেন এবং ওয়ার্ক ফ্রম হোমে যে এবং ব্যাংক অনেক কস্ট মিটিগেটও করতে পারছেন। সো এই ক্ষেত্রে স্টাফ লে অফের মতো বড় সিদ্ধান্ত ব্যাংক নিতে পারে অথবা নেওয়াটা কি যুক্তিগত কতটুকু আপনি মনে করছেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি 1929-এ বা 30-তে আমেরিকা যখন মহা ডিপ্রেশন হয়েছিল, আপনি খেয়াল করেন সেই মহা ডিপ্রেশনে কথা ছিল যে রিসেশন ওয়াজ এট দি বটম লেভেল। রিসেশন অর্থনীতির চাকা তো সাধারণত সাইক্লিক্যাল, এখানে আপনার রিকভারি আছে, পিক আছে, রিসেশন আছে, ডিপ্রেশন আছে। সুতরাং আমেরিকার সেই ছিল একদম ডিপ্রেশনের একদম তলানিতে চলে গিয়েছিল। তখন অর্থনীতির ছাত্র হিসেবে যেটা আমি জেনেছি যে কিনস সেটা তাদেরকে সলিউশন দিয়েছিল, ইউ গো ফর দ্য ডাইরেক্ট এক্সপ্যান্ডিং, অর্থাৎ ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসির যে সমন্বয়, এই সমন্বয়ের মাধ্যমে তুমি মানুষের কাছে টাকা দাও। আমি একটা কথা আপনাকে বলি, অর্থনীতির চালিকা শক্তি কারা? আমি যদি মন পাওয়ারকে আমি যদি ভাগ করি, এফ্লুয়েন্ট সোসাইটি, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এন্ড বিলো লোয়ার মিডল ক্লাস, দ্যাট ইজ দ্য পুয়ার ক্লাস। এখানে অর্থনীতির মেইন শক্তি হচ্ছে যে মিডল ক্লাস এন্ড লোয়ার মিডল ক্লাস, বিকজ দে আর দ্য পিপল হু ক্রিয়েট দি ট্রানজেকশন। তারা যে টাকাটা পায়, প্রপেনসিটি অফ কনজিউম যেটা বলা হয়, তাদের অত্যন্ত বেশি। ওয়ান্স ইউ গেট দি মানি, ইউ গোস টু দি মার্কেট এন্ড পারচেজ দ্য গুডস। পারচেজ করতে গেলে ইউ নিড টু হ্যাভ ইউর মানি, এটাকে আমরা বলি ইফেক্টিভ ডিমান্ড। আনটিল আনলেস ইউ গেট দিস মানি, you cannot have this effective demand.
and if you don't have the specific demand, you cannot go for সাপ্লাই চেইনের চেঞ্জ যেটা আসবে এটা সম্ভব না। সাপ্লাই চেইনের চেঞ্জটা কিরকম আমি বলি, যখনই বাজারের মধ্যে কেউ কিনতে যাবে আলটিমেটলি ওই পণ্যের জন্য দাম বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, ওই পার্টিকুলার এন্টারপ্রেনার তার নিশ্চয়ই সাপ্লাই বাড়াতে বাধ্য হবে বা বাড়াবে নিজের খরচে। সুতরাং সাপ্লাই বাড়াতে গেলে আইদার হি শ্যাল হ্যাভ টু হ্যাভ এক্সপান্ড হিজ ইন্ডাস্ট্রি, এক্সপান্ড করতে গেলে এমপ্লয়মেন্ট দিতে হবে। সুতরাং এমপ্লয়মেন্ট জেনারেশন আবার লোকের কাছে টাকা আসবে, সে লোকের টাকা আছে সে আবার বাজারের মধ্যে এসে তার নতুন করে ডিমান্ড ক্রিয়েট করবে। That's how the thing is moving. আপনি বাংলাদেশে যদি আজকে তাকান, আপনি বাংলাদেশের যে টোটাল ম্যান পাওয়ার যেটা আছে, সেই ম্যান পাওয়ারের মধ্যে আমি বর্তমানে যেটা আমার কাছে যে ইনফরমেশন আছে 5.57 মিলিয়নের মতো আমাদের বর্তমানে বাজারে ছিল। এখন প্যান্ডেমিকের কারণে নিশ্চয়ই আরো বেশি চলে গেছে। সুতরাং এই পজিশনে মানুষ যারা, যেখানে আমার দারিদ্র সীমা ছিল যে 20% নিচে, সেটা এখন হয়ে গেছে 40% উপরে। এটা ছাড়াও সত্যিকার যদি কেউ স্ট্যাটিস্টিক দিয়ে সার্ভে করে দেখবে যে যারা সত্যিকার 40% উপরে বলতেছেন, সে লোয়ার মিডল ক্লাস আর নাই, তারা অল বেনিস্ট, তারাও কিন্তু নিচে লেভেলে চলে আসছে। সেই প্রেক্ষাপটে এটা কিন্তু একটা অনেক হাইটে চলে যাচ্ছে। তার মানে দেশের অর্থনীতির জন্য একটা বিরাট দাদা সৃষ্টি হয়ে যাবে। সুতরাং যেখানে ডাইরেক্ট স্পেন্ডিং করে মানুষ টাকা দেওয়ার কথা, সেখানে লে অফ করা ইজ এ ক্রাইম। আমি মনে করি সেটা যারা সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি যে তারা সত্যিকার অর্থে উল্টো রথে যাত্রা শুরু করেছে। এখন টাকা হচ্ছে মানুষের টাকা দিতে হবে। এই জন্য আমরা বারবার সিএসএমই এর কথা বলছি। কেন বলছি? আমরা চাচ্ছি যে এঙ্গেজমেন্ট এমপ্লয়মেন্ট, মানুষকে টাকা দিতে হবে। হি শ্যাল হ্যাভ টু মানি, হি শ্যাল হ্যাভ টু গেট অ্যাকোমোডেশন, হি শ্যাল হ্যাভ টু দি পারচেজিং পাওয়ার। আজকে যে ঢাকা শহরে থেকে আপনি দেখান, মানুষ কিন্তু ঘর ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, গ্রামে চলে যাচ্ছে। হোয়াট দে উইল ডু? এটার ইম্প্যাক্টটা কিন্তু সুদূর প্রসারী, এটা চেইন এফেক্ট হচ্ছে। চেইন এফেক্টের ব্যাপারে আপনি যে রেমিটেন্স যারা পাঠান তাদের সিচুয়েশন আছে, বাট যেগুলো ডোমেস্টিক যে সমস্ত আমাদের ইনভলভমেন্ট ছিল চাকরির মধ্যে, আমি তাদের কথা বলছি, তারা কিন্তু চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে যাচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং? যে ঘর ভাড়া দিয়েছিল, সেটা একটা ব্যাংক থেকে লোন দিয়ে ঘরটা করেছিল, কিন্তু তাকে সামনে দিতে হবে। দ্যাট ইজ এগেইন ইম্প্যাক্টেড। অর্থাৎ এটার একটা যে টোটাল চেইন এফেক্টটা, আমি বলছি তুমি গরিব কেন, তুমি গরিব সেই জন্য তুমি গরিব, বিশেষ সার্কেল অফ পভার্টি এটার দিকে ঠেলা যাবে। এখন যে দেশের দরকার ইকোনমিকে উজ্জীবিত করার জন্য, প্রণোদয় কেন আসছে সেটা পরে আসবো, যখন প্রশ্ন আসবে তখন। আমি প্রণোদয় কেন আসছে, জাস্ট এমপ্লয়মেন্ট লেভেলটাকে যেন সঠিকভাবে সচল রাখা হয়, সেই জন্য এটা আসছে। সুতরাং যারা এই কাজ করেছে এটা সমর্থনযোগ্য নয়। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক অন টাইম এটা কিন্তু টেক আপ করেছে। দে হ্যাভ অলরেডি ওয়ার্ন কশন দি ব্যাংকস, ডোন্ট গো ফর দিস। তোমরা এই আত্মবিধ্বংসীমূলক কোনো কাজ তোমরা যাবা না। ইউ শ্যাল হ্যাভ টু গো ফর দি proper and positive solution. What is the positive solution? You shall have to create the employment. আমাদের প্রথম কথা হচ্ছে যে অর্থনীতির ম্যাক্রো অর্থনীতির প্রথম কথা হলো যে ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট। ইউ হেল্প টু দ্য এমপ্লয়মেন্ট, ইউ ক্যানট অ্যাবলিশ ইট। ইফ ইউ অ্যাবলিশ ইট, টোটাল ইকোনমি কিন্তু মুক্ত হয়ে পড়ে যাবে। সুতরাং আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা জাস্টিফাইড না, এটা কখনো হওয়া উচিত না, হবেও না। হওয়ার জন্য আমরা সবাই বিরোধিতা করবো। বিকজ প্রিমিয়ার ব্যাংক বাই দিস টাইম অলরেডি ডিক্লেয়ার করেছে নো, দেয়ার উইল বি নো, এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই, করবে না তারা। আমরা যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার আপনি বক্তব্যে আশা করি টোটাল ইন্ডাস্ট্রি অনুপ্রাণিত হবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। সম্পূরক প্রশ্ন স্যার আমাদের শফিকুর রহমান পিন্টুর সাথে। বর্তমান পরিস্থিতিতে আপনি মনে করেন স্যার মানি ফ্লো এবং মানি সার্কুলেশনটাকে বাড়ানোর জন্য এবং নতুন যে সমস্ত জায়গায় স্টাক আপ আছে সেখানে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করা, তাহলে অর্থনীতির মধ্যে যে সাপ্লাই চেইন যেটি আছে সেটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং অটোমেটিক্যালি অর্থনীতি রিভাইভ করে ফেলবে। তো সেই ক্ষেত্রে বর্তমান সময়ের যে মনিটারি পলিসি আছে স্যার, সেটা কতটুকু ইফেক্টিভ স্যার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেমন আমি খুব খুশি হয়েছি আপনার কথা ছিলাম, কারণ হচ্ছে মনিটারি পলিসির উদ্দেশ্যটা কি? মনিটারির প্রথম উদ্দেশ্য হচ্ছে জিডিপি প্রবৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, তৃতীয় হচ্ছে ইনফ্লেশন রোধ করা, চতুর্থ হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি রোধ করা। এই চারটা কিন্তু অবজেক্টিভ নিয়ে মনিটারি পলিসি ফর্মুলেট করা হয় এবং সেগুলো ইমপ্লিমেন্টেশন করা যায়। মনিটারি পলিসির যে যেগুলো করা দরকার, আমি মনে করছি বর্তমান গভর্নর সাহেব অত্যন্ত সুচিন্তিত চিন্তা ভাবনা করে সব সিদ্ধান্ত নিয়েছেন। আপনি রেডিয়াল লিমিটটাকে 85 থেকে 87 করে নিয়েছেন, রেপো রেটটাকে অনেক কমিয়ে দিয়েছেন। এট দ্য সেম টাইম আমাদের যে টোটাল সিআরআর যেটা সেও কমিয়ে দিয়েছেন, মানি ফ্লো আমার বাজারের মধ্যে বাড়িয়ে দিয়েছে। সেই প্রেক্ষাপটে আমার মনে হয় মনিটারি পলিসি ইজ ওয়ার্কিং প্রপার যদি আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারি। বাট ইট ডিপেন্ডস অন আওয়ার মেন্টালিটি, আমরা কিভাবে মুভ করতে চাই। একটা প্রশ্ন এখানে আসছে যে আমাদের যে প্যাকেজ গুলো যে দিয়েছে
সেই প্যাকেজগুলো কেন, এই যে প্রণোদনা কেন এবং এগুলো কি, প্রণোদনার উদ্দেশ্যটা কি? প্রণোদনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ওটা একটা সার্কেল আছে, সেটার মধ্যে কোথাও একটা সংযুক্তি বিযুক্ত হয়ে গেছে, সেই বিযুক্তিকে সংযুক্ত করার জন্য কিন্তু প্রণোদনাটুকু আমি যেটা বিশ্বাস করি। অর্থাৎ যারা ইন্ডাস্ট্রিতে ছিল তারা এফেক্টেড হয়েছে, যাদের এমপ্লয়মেন্ট এফেক্টেড হচ্ছে, তাদের রেভিনিউ এফেক্টেড হয়েছে, তাদের কিন্তু আমরা প্রণোদনা দিই। আলটিমেটলি তারা ঘুরে দাঁড়াবে, উনি যেটা বললেন লে অফও হবে না, স্যালারি কাটা হবে না, অটোমেটিক্যালি অর্থনৈতিক যে সিচুয়েশনটা ছিল সেটা মেনটেন করার চেষ্টা হবে। এটাই ছিল আসল উদ্দেশ্য। এর বাইরে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যেহেতু যে প্রণোদনা দিয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে প্রণোদনা আছে, সে প্রণোদনার মধ্যে কিছু আপনার রিফাইন্যান্সের প্রোগ্রামও আছে, কিন্তু যত কথা বলে গেল 70% হচ্ছে যে ব্যাংক ড্রিভেন ইনভেস্টমেন্ট সেখানে। তো ব্যাংকের ড্রিভেনের মধ্যে ইনভেস্টমেন্টের মধ্যে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি টাকাটা যে ইনভেস্টমেন্ট করব অন টাইম ফেরত পাবো কিনা। কারণ বাংলাদেশ ব্যাংক যে টাকাটা দেবে, যে 30% 50% তারা দেবে, বাকি ব্যাংক দেবে, আলটিমেটলি ওই টাকা তো পেতে হবে। সেই জন্য যাদেরকে আমরা দিচ্ছি সেটা কতটুকু আমরা নিশ্চিত হতে পারছি, সেই জন্য আমরা কিন্তু বলছিলাম যে এটা ইন্স্যুরেন্স গ্যারান্টি স্কিম করা যায় কিনা। কারণ আমি আপনাকে বলি, এটার ব্যাপারে যদি বলতে যাই তাহলে তো অনেক অনেক লম্বা কথা হয়ে যাবে। বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশনটা আসছে, সেই সিচুয়েশনে এমপ্লয়মেন্ট জেনারেশনের কোনো বিকল্প নাই। সুতরাং এট দি কস্ট অফ এনিথিং আমাদেরকে ধরে রাখতে হবে, এবং যে সমস্ত প্রণোদনাগুলো দেওয়া হয়েছে সেই প্রণোদনাগুলো যাদেরকে আমরা দেব তারা কিন্তু ট্রেডিশনালি হিস্টোরিক্যালি দিস পিপল, আমি তাদের সবাইকে দোষ দেবো না, বাট বাংলাদেশের মধ্যে এই যে ডিফল্ট কালচারটা একটা লিগেসি বলা যাবে, ডিফল্ট কালচার লিগেসি, মনে হচ্ছে টাকা নিলে টাকা দিতে হবে না, এই ধরনের মানসিকতা থাকবে। যখন এই ধরনের সিচুয়েশন আসবে আলটিমেটলি কি হবে, আরো বেশি এটার মধ্যে একটা ধরনের আমি বলবো যে ওই যে আমার বৃত্তের মধ্যে আবার নতুন করে ছেদ চলে আসবে। আমরা মনে করি এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমাদের দিতে হবে, এবং প্রপার লোকে দিতে হবে, সো দ্যাট যেন আমার অর্থনীতি যেন সচল থাকে। এটি আমার প্রশ্ন। ধন্যবাদ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার মতো একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যাংকারের কাছ থেকে যে সাহসী বক্তব্য আমরা পেয়েছি, আমরা বিশ্বাস করি ব্যাংকাররা যে ধরনের মানসিক এটাকে কি বলবো একটা অস্থিরতার ভিতর দিয়ে দিন পার করছিল, আমরা বিশ্বাস করি তারা দারুণভাবে মনোবল এবং মানসিক শক্তি ফিরে পাবে। কারণ আমরাও বিশ্বাস করি যে ব্যাংকাররা অর্থনীতির গতি প্রবাহকে অব্যাহত রাখতে যে সাহসিকতা এবং যে দক্ষতা এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছে, ব্যাংকগুলো ব্যাংকারদের এবং অর্থনীতির ক্রান্তিকালে অবশ্যই ব্যাংকারদের পাশে থাকবে এবং ব্যবসায়ীদের পাশে থাকবে, সেই আশাবাদ আমরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। আমি চলে যাচ্ছি আমাদের ব্র্যান্ডের মার্কেটিং সেক্রেটারি জনাব তারিক উদ্দিনের কাছে। উনি বোধহয় কোনো একটা কোশ্চেন করতে যাচ্ছেন। তারিক ভাই প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ ফর ইউর ওয়ান্ডারফুল স্পিচ। আমরা খুব মনোযোগ দিয়ে শুনছি। আমরা ব্যাংকারের পাশাপাশি আরেকটা পরিচয় জানি, আই এম উইথ ইউ লাস্ট 10 ইয়ার্স। আমি টিভিতে পেয়েছি, প্রিমিয়ার ব্যাংকে পেয়েছি, পাচ্ছি আপনাকে আলহামদুলিল্লাহ। আমার ব্যাংকিং এর বাইরে আপনার যে আরেকটা রোল ইকোনমি, অ্যাজ অ্যান ইকোনমিস্ট, আমার প্রশ্নটা আসলে একজন অর্থনীতিবিদের কাছে। গ্লোবাল ইকোনমির যে ইম্প্যাক্টটা হচ্ছে দ্যাট উই নো, লোকালি আমাদের দেশে হচ্ছে কোভিড-19 এন্ড ইটস কনসিকুয়েন্ট রিপারকেশন আমাদের দেশের ইকোনমিও এফেক্টেড। ইফ আই টেল ফিউ পয়েন্টস, যেগুলা বাজেটের সবচেয়ে বড় এফেক্টেড হচ্ছে, বাজেটের সবচেয়ে বড় আপনার অ্যানালাইসিসটা করে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। সো তাদেরও কিছু পাওয়া আছে যে আমাদের সবচেয়ে বড় হচ্ছে ইটস ক্রিয়েটিং অ্যাডেড প্রেশার ফর বোথ ডিমান্ড সাইড অ্যান্ড দ্য সাপ্লাই সাইড, নাম্বার ওয়ান। এখন কিভাবে হচ্ছে এটা, আমাদের সবকিছুতেই এটা ইফেক্ট হচ্ছে। লোয়ার কালেকশন ইন দ্য রেভিনিউ ফ্রম কাস্টমস ডিউটি, আমাদের ভ্যালু এডেড ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি, আমাদের ইম্পোর্ট সাইজ ডাউনটাউন, আমাদের যে আমরা ইম্পোর্ট করি এটার যে সবগুলো ট্রেডে আমাদের ডাউনটাউন হচ্ছে, কর্পোরেট ট্যাক্স কমে যাচ্ছে, ডিরেক্টলি ইম্প্যাক্টেড হচ্ছে আরএমজি, এসএমই, স্টার্টআপ বিজনেস, সবচেয়ে বড় ইম্প্যাক্টেড হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর। সো এই সব চ্যালেঞ্জেস এর কারণে যেটা হচ্ছে আমাদের বাজেটে ওরা বলছে যে 5.5% ডিফিসিট হবে আমাদের যে প্ল্যানটা। এর বাইরে আমরা যে প্রবলেমটা ফেস করছি, স্যার আপনার কাছে আমার প্রশ্ন একজন অর্থনীতিবিদের কাছে, how we can overcome this challenge, this economical challenge for the country? Thank you, sir. না, থ্যাংক ইউ ভেরি মাচ। তারেক, তুমি যে প্রশ্নটা আমাকে করেছো সেই প্রশ্নটার কিন্তু উত্তর বাই দিস টাইম অলরেডি হয়ে গেছে। তারপর আমি কথাটা বলছি। অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স বলতে বলা যায় এমপ্লয়মেন্ট জেনারেশন। এমপ্লয়মেন্ট জেনারেশন করা মানেটা হচ্ছে যে
তোমাকে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস সেক্টর এগুলো চলমান রাখতে হবে। এক্সিস্টিং যা আছে তা থাকতে হবে, তাতে তার রেন করতে হবে এবং এটা সম্প্রসারণ করতে হবে। আমাদের যে কোভিডের যে প্যাকেজ যেগুলো আমরা আলাপ করেছি সেগুলো হচ্ছে যে প্রণোদনা প্যাকেজ, সো দ্যাট এক্সিস্টিং তারা ঠিক থাকে। বিসাইড দ্যাট উই ক্যান গো ফর ইটস এক্সপানশন এন্ড এক্সটেনশন। হাউ উই ক্যান গো ফর ইট? আমি বারবার বলতেছি আপনাদেরকে, আমাদের সকল কর্পোরেট থেকে বেরিয়ে আসতে হবে। বিকজ বাংলাদেশের মধ্যে আমার কাছে যে ফিগারটা আছে যে ডিসেম্বরের 2019 ভিত্তিক যে 10,82,000 কোটি টাকা আমাদের টোটাল ইনভেস্টমেন্ট, 11,45,000 কোটি টাকা হচ্ছে যে আমার টোটাল ডিপোজিট। এই হচ্ছে আমার অর্থনীতির ভান্ডার। সেখানে আমি যদি হিসাব করে দেখি আমার 20% হচ্ছে যে শুধু ওই সিএমএসএমই, কর্ডেজ এবং মিড মাইক্রো এবং এসএমই মিলে হচ্ছে অনলি 20%, 20.26%। বাকিটা পুরো হচ্ছে কর্পোরেট। আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। বিকজ দিস পিপল যারা যে করতে, এখানে দুটো ভাগ আছে, কর্পোরেট দুটো ভাগ আছে। এটা হচ্ছে একটু এক্সপোর্ট সেক্টরের মধ্যে আছে, যেমন আরএমজি আছে, ফার্মাসিউটিক্যাল আছে, লেদার আছে, টি আছে, বিভিন্ন আছে। সেগুলো যেমন আছে ডাইভার্সিফাইড কর্পোরেট এমপ্লয়মেন্ট যেখানে বেশি হয় সেগুলো আমরা অবশ্যই এনকারেজ করব। কিন্তু শুধু কর্পোরেট নামে ট্রেডিং করে কোটি কোটি টাকা শুধু তারা বানিয়ে নেবে, এটা হবে না। তখন মানিটারি পলিসি যে কথাটা বলা হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি, আমি জিডিপি, হোয়াট ইজ জিডিপি? জিডিপি ইজ এ বোগাস টার্ম। আপনাকে এখান থেকে হচ্ছে জিডিএ। আপনি সত্যিকার অর্থে এখন জিডিপি থেকে যা পাচ্ছেন আপনি কি ধরনের সেখান থেকে এসে আসছে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। ইট ইজ স্যাটিসফ্যাকশন। জিডিএস আপনাকে টোটাল জিডিএস করতে হবে। আমার কি স্যাটিসফ্যাকশন আসতেছে? হ্যাঁ, হ্যাপিনেস। সেই হ্যাপিনেস যদি আমি আনতে না পারি, আলটিমেটলি জিডিপি কোনো মূল্য নাই। কারণ আমি জিডিপি বলে কি, আমি টোটাল জিডিপি ডিভাইডেড বাই নাম্বার অফ পপুলেশন, এটা জিডিপি হয়ে গেল। দ্যাট ইজ নট দ্য ইকুয়েশন। বিকজ সেখানে আমরা পাকিস্তান বলে শুনেছি যে 20 পরিবার 22 পরিবার, এখন হচ্ছে 200 পরিবার 500 পরিবার। উই ডিড নট ওয়ান্ট ইট। আমরা অর্থনীতির যে চাকাটা সেটাকে লিনিয়ার বেগে যেতে হয়, লিনিয়ার, নট কার্ভিলিনিয়ার। উই ওয়ান্ট টু হ্যাভ ইট। অর্থাৎ যেটা আমি করব সেটাকে সাস্টেইন করতে হবে, অনেক দূরে যেতে হবে। সুতরাং আমি বলি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিং এ উই শুড রোমিং দেয়ার ওয়ে। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচার করে ফেলেছেন। সেই বেসিক ইনফ্রাস্ট্রাকচার করার ফলশ্রুতিতে আমাদের দেশে ডুইং বিজনেস কিন্তু ইজি হয়ে যাবে। বাট আমলাতান্ত্রিক জটিলতার কারণে যে সমস্ত জটিলতা আছে সেটা বারো আমাদের কিন্তু কর বাড়িয়ে দিচ্ছে। আমি মনে করবো আমাদের মধ্যে সে ধরনের একটা অম্বার্সমেন্ট থাকা দরকার, যারা এই সমস্ত গুলোকে শুদ্ধ করবে, শুদ্ধ করে এমন ভাবে কাজ করবে যেন আমার কস্ট অফ ডুইং বিজনেস যেন কমে যায়, আমার ইজি বিজনেসটাকে ইজি করা হয়। সেই জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো দেশের জন্য, যেমন আমাদের কমিউনিকেশন, ইলেকট্রিসিটি, মেগা মেগা প্রজেক্ট যেগুলো আসছে সেগুলো দেশের জন্য কিন্তু আমাদের কল্যাণ বয়ে আনবে। এটা ছাড়াও দেখেন এত কিছুর পরেও কিন্তু এক্সটার্নাল ডেট বাংলাদেশ কিন্তু বাড়ে নাই। আমাদের এক্সটার্নাল ডেট জিডিপি মাত্র 15%। সো উই আর লো লেভারেজড। আমাদের লেভারেজটা একদম কম। সেই প্রেক্ষাপটে 30% জিডিপি আমার যে ডোমেস্টিক যে ডেট আছে, পাবলিক ডেট যেটা আছে সেটা 35% আছে, টোটাল মিলে 50%। আর আমার যে টোটাল ইনস্টলমেন্ট পেমেন্ট হবে, এটা আমার যে রিজার্ভ যেটা আছে বাংলাদেশ ব্যাংকে, এটা 10% কম। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের এই যে কতগুলো সূচক আছে, সেই সূচক বাংলাদেশের জন্য একটা বিরাট সুযোগ আছে। সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে চায়, আমি বিশেষ করে যে দিকটা অত্যন্ত কঠোরভাবে সরকারকে এগুলোকে হ্যান্ডেল করতে হবে, ভুল করা চলবে না। কোনো এখানে ট্রায়ালের কোনো স্কোপ নাই। প্রথম কথা হচ্ছে যে আপনাকে ওই সিএসএমই তে যেতে হবে, মানুষকে এঙ্গেজ করতে হবে, মানুষকে তার কাজ দিতে হবে, তার টাকা কামাতে হবে, টাকা কামিয়ে তার হাতে পয়সা দিতে হবে, পয়সা দিয়ে যে ডিমান্ড ক্রিয়েট করতে পারে। আনলেস এন্ড আনটিল ইউ ক্যান ক্রিয়েট দ্য ডিমান্ড, এন্টারপ্রেনার কার কাছে মাল বিক্রি করবে? সুতরাং সেই প্রেক্ষাপটে আপনাকে এই কাজটা করতে হবে। এটা ছাড়াও আমরা আরেকটা ভালো পজিশনে আছি কি, আমাদের অয়েল, বাংলাদেশের ইনফ্লেশন যেটা আছে সেই ইনফ্লেশনের মেইন সোর্সটা কি? অয়েল, ফুয়েল, ফুড। এটাকে আমরা মনে করি দিস থ্রি থিংস আর দি মেইন কম্পোনেন্টস অফ বুস্টিং অফ দি ইনফ্লেশন। যেহেতু ফুয়েলের দাম কমে গেছে এবং আলহামদুলিল্লাহ এগ্রিকালচার এখন আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমরা এই সমস্ত সুবিধাগুলো যদি ধারণ করে সামনে এগিয়ে যেতে পারি, আমার সিএসএমইটাকে ইয়ে করে, যে জাফর সাহেব প্রথম থেকে যেটা বললেন ইনক্লুসিভ ব্যাংকিং, যে আমার লোক এখনো 40% লোক ব্যাংকিং সেবার আওতায় আছে, বাকি 60% আওতার বাইরে আছে। আমি তাদেরকে ইনক্লুড করে নেই কেন? আমি যখন আমার লোককে কথা বলি, আমি ইউ গো ফর ইনক্লুসিভ ব্যাংকিং। তোমার যতবার অ্যাকাউন্ট করো, মেক ইট পারফর্মিং, সো দ্যাট
মানুষ যেন টাকাটা সত্যিকার অর্থে ব্যাংকে জমা রাখে, এবং ব্যাংকে জমা রাখলে হবে কি, সে তার ইন্টারেস্টটা পাবে। সেই ইন্টারেস্টের সাথে আবার ইনফ্লেশনের একটা পেরিটি দেখতে হবে। সাপোজ দেন ইনফ্লেশন বাজার হলো 7%, সে যদি 6% তাকে দেওয়া থাকবে না। সুতরাং এই যে দুটো পেরিটির মাধ্যমে আমাকে অ্যানালাইজ করে বলতে হবে, ইয়েস আজকে আমেরিকার মধ্যে যদি আমি বলি যে রেট অফ ইন্টারেস্ট ইজ 2% আর 1.5%, তো তাদের তো ইনফ্লেশন কত 0.5%। আমাকে সেই পজিশনে চলে যেতে হবে, মার্কেট মেকানিজম, মার্কেট খেলতে হবে, মার্কেটের মধ্যে ডিমান্ড এন্ড সাপ্লাই উইল ওয়ার্ক। তো ডিমান্ডটা কি সাপ্লাইটা কি, এই জিনিসটাকে আমাদেরকে ভিন্নভাবে সিগ্রিগেট করে উই শ্যাল হ্যাভ টু মিট দেম টুগেদার এট দ্য আদার ডে, এবং সেখানে ফিক্স আপ হবে হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য টোটাল, আপনার যেটা ডেপোজিটের কত প্রাইস হবে, ল্যান্ডিং এর কি প্রাইস হবে, সেখানে হওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তো আমি মনে করি বাংলাদেশের, আমি অর্থনীতি দেশে এটাই মনে করবো যে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ দ্য অনলি সলিউশন, ইউ শুড হ্যাভ টু গো ফর ইট। এমপ্লয়মেন্ট জেনারেট করতে গেলে বর্তমান সিচুয়েশনে বড় ইন্ডাস্ট্রি করার কোনো স্কোপ নাই, ইউ শুড হ্যাভ টু গো ফর দ্য সিএসএমই, এবং সেটা ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, গ্রাম ভিত্তিক, এইভাবে ছড়িয়ে যেতে হবে। আমি অলরেডি আমার নিজস্ব এলাকায় আমি চিন্তা করেছি এই ধরনের একটা পাইলট প্রজেক্ট করে দেখিয়ে দেবো যে ইয়েস উই ক্যান ডু, আমরা করতে পারি, উইল ডু ইট। এবং সেই জন্য আমি নিজে নিজে প্ল্যান করেছি ইনশাআল্লাহ এই ধরনের একটা করে। আমি যে সমস্ত, আপনি জানেন তারুণ্যের কি ধরনের একটা প্রবল শক্তি, আজকে তারুণ্যের জয় করে ফেলতেছে। বাংলাদেশের যে তারুণ্যের যে প্রবল একটা, আমার এটাকে ডেমোগ্রাফিক বলুন যা বলছি, সেটা কিন্তু 1930 ও 2031 পরে কিন্তু কমে যাবে, কারণ আমাদের এখন গ্রোথ অফ রেট পপুলেশন গ্রোথ 1.3%, বাট ওই কর্মক্ষম লোকের গ্রোথ হচ্ছে 2.8%। এই যে সারপ্লাস জিনিসটা, এই জিনিসটাকে আমাদের পুঁজি করে আমাদের লোকগুলোকে আমাদের কাজে লাগাতে হবে, সো দ্যাট আমার এখানে বড় কিন্তু বিএমএ পাস করার লোক দরকার নাই, আমার লোক দরকার হচ্ছে টেকনিক্যাল লোক। আই শ্যাল হ্যাভ টু মেক ইন দ্যাট ওয়ে। এভাবে আমাদের লোকগুলো কাজে লাগিয়ে আমাদের প্রায় 1 কোটির উপরে লোক বাইরে আছে, তাদেরকে যদি স্কিলফুল করতে পারি আমরা, এটা দেশের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। এবং দ্যাট ইজ এ সলিউশন। আমেরিকা যা হয়েছে বাংলাদেশেও তাই করতে হবে, দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। নইলে অর্থনীতিকে মুক্ত পড়ে যাবে। ওই যেটা বললাম, তুমি গরিব কেন, তুমি গরিব তাই তুমি গরিব, vicious circle of poverty will swallow everything. Thank you. স্যার, আমরা আরো ব্যাংকিং নিয়ে আরো বিস্তারিত এবং অর্থনীতির বিভিন্ন বিষয়গুলো নিয়ে আবারও আলোচনায় আমাদের প্যানেলের কাছে আসবো। আমি একটু যাচ্ছি আমাদের সরাসরি দর্শক শ্রোতাদের কাছে। আমাদের এই মুহূর্তে ফেসবুক লাইভ এবং কোনো অবজারভেশন যদি থাকে আমাদের শ্রোতাদের কাছ থেকে, আমি মাসুর শুভকে রিকোয়েস্ট করব। মাসুর শুভ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছি। জি শুভ, আমাদের যদি একটু ফেসবুক আপডেট এবং কোনো কোশ্চেন যদি আপনি নিয়ে আসতে চান আমাদের সম্মানিত অতিথির কাছে। আচ্ছা, স্যারকে আবারও স্বাগতম আমাদের বিসিবিএল লাইভের আজকের আয়োজনে। আমি প্রথমেই একটু জানিয়ে দিতে চাচ্ছি যে এখন পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটি দেখেছে 7,000 মানুষের মতো, ভিউয়ার্সের মতো দেখছে, এবং এট এ টাইম 200 থেকে 250 মানুষ একসাথে ভিউয়াররা দেখছেন এই প্রোগ্রামটি। আর অসংখ্য কমেন্ট এসেছে, অসংখ্য লাইক আসছে, অলমোস্ট 250 থেকে 300 মানুষ আসলে তাদের ভালোবাসা বা তাদের আনন্দটা প্রকাশ করছেন আমাদের সাথে। আর যদি আমি কোশ্চেনের ব্যাপারে আসি, তাহলে স্যারের কাছে আসলে প্রথমে একজনের একটি ছোট্ট মন্তব্য জানাতে যাচ্ছি। সেটা হচ্ছে ভিউয়ার হচ্ছেন সুমন হোসেন। উনি বলেছেন, স্পেশাল কার্টেসি টু শো আওয়ার সিনসিয়ার রেসপেক্ট মিস্টার মোহাম্মদ আলী স্যার, advisor of the Premier Bank Limited, who is a leader, veteran banker, also an economist. Do implement what he says or expresses in front of esteemed board of directors, senior management, and employees of the bank, ensuring sustainable development of bank and economy. এবার প্রশ্নে যদি আসি, একজন একটি প্রশ্ন করেছেন স্যার। স্যারের প্রশ্নটা হচ্ছে, স্টিমুলাস ফান্ডের বিপরীতে ব্যাংকগুলোকে কি ঋণ দিতেই হবে? এই প্রশ্নটি করেছেন মাসুহুল হক খান। স্যার যদি একটু। এটা তো আপনাকে প্রথমে বললাম, আমাদের যেটা বৃত্ত, সেই যে ছিন্ন হয়ে গেছে, বিযুক্ত হয়ে গেছে, সেটাকে জোড়া লাগাতে চাই। আমার যে এক্সিস্টিং ইন্ডাস্ট্রি লেভেল যেগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে যদি সত্যি করতে আমি চালু রাখতে চাই, আমাকে অবশ্যই তাদেরকে সাপোর্ট দিতে হবে। তবে সেখানে দেখতে হবে যে তারা উইলফুল ডিফল্টার হবে কিনা। বাংলাদেশ ব্যাংক
মাননীয় প্রধানমন্ত্রী কেন এগুলো করেছেন? আমাদের যে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনটা যেন ওয়ার্স না হয়, বর্তমান যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে যেন থাকে, এইভাবে এই কোভিড সিচুয়েশনে যেন সেটা মেনটেন করা হয়, সেই জন্য এটা করা হয়েছে। সুতরাং আমি মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং আমি প্রিমিয়ার ব্যাংকে ফর অল দ্য টাইমস প্রথম থেকে বলে আসছি যে লেট প্রিমিয়ার বি দ্য ফার্স্ট ওয়ান টু গো ফর ডিসবার্সমেন্ট অফ দিস, যে প্যাকেজ যেটা প্রণোদনা যেটা আছে সেটা যেন আমরা করতে পারি, এবং এটা দিতেই হবে। আমি মনে করি দিতে হবে এই জন্য এটা আমাদের, এটা আমি বলতে মোরালি উই আর অবলাইজড। আমাদের দেশকে বাঁচাতে গেলে, আমাদের দেশের অর্থনীতি বাঁচাতে গেলে আমাকে অবশ্যই এটা দেওয়া দরকার বলে আমি মনে করি। সাথে সাথে এটাকে মনিটরিং এর আওতায় রাখতে হবে যেন টাকাটা কোনো মতে যেন অবাধ থাকে না হয়। এই ক্ষেত্রে আমরা অনেকদিন হলো আমরা জানছিলাম যে শুনছিলাম আমাদের এবিবির অনারেবল চেয়ারম্যান মিস্টার আলী জুলফিকার স্যার যখন এসেছিলেন, আমরা শুনছিলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে ইন্স্যুরেন্স গ্যারান্টি স্কিম যেটা আসার কথা ছিল, এই ব্যাপারটা কোন পর্যায়ে রয়েছে আমাদের যদি একটু জানাতেন। আই এম সরি, আমার ইনফরমেশনটা নাই। যদি থেকে থাকে আমরা তুই ক্যান গো ফর ইট, বাট স্টিল দেন ইন্স্যুরেন্সের টাকাও তো সরকারের টাকা, সেই প্রেক্ষাপটকে আমাদের দেখতে হবে যে আমি ইন্স্যুরেন্স আছে বিধায় আমি ঢিলা দেবো, এটা হবে না। আমাকে অবশ্যই সেখানে সিরিয়াস হতে হবে। মনিটরিং সিস্টেমটা আমি যে পারপাসে দিয়েছি টাকাটা সেই পারপাসে ইউটিলাইজ করতে হবে, এবং সে অনুযায়ী তার এমপ্লয়মেন্টের মধ্যে কোনো ধরনের কাট করা চলবে না, লে অফ চলবে না। দিস ইজ হোয়াট দ্য সিচুয়েশন। আর ওটা হলে উই ওয়েলকাম ইট। ইন্স্যুরেন্সের যে জিনিসটা আছে, আমাকে আরেকজন বললো কক্সবাজারের একটা প্রোগ্রাম হয়েছিল তাদের চেম্বার থেকে, তারাও বলছিল যে না এটা মনে হয় ইন দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন। যেহেতু দীর্ঘসূত্রিতা, বাট টাইম ইজ গোয়িং আউট, তাদের তো সেভাবে আরো ফাস্টটা করা দরকার। যদি তাই হয় দ্যাটস ইট কাম আপ, এবং সেই অনুযায়ী এটা ইন্স্যুরেন্স গ্যারান্টি স্কিমটা যদি করে দেয় তাহলে সব ব্যাংক তখন উৎসাহ পাবে, আরো বেশি বোধহয় উৎসাহ পাবে, আরো উৎসাহ পাবে। ওইটার জন্য আমরা বোধহয় দেখতে পাচ্ছিলাম স্যার একটু বোধহয় ব্যাংকারদের ভিতর রয়েছে যে একটা কনফিউশনের মতো রয়েছে যে মানে ক্রেডিট বা ব্যাংকাররা দায়ী হবে, ওই জায়গাটা একটু দায়ী হবে। কারণ আমি আপনাকে একটা কথা বলি, সবাই বলে যে ইউ গো ফর দ্য গুড সিলেকশন অফ দ্য গুড ক্লায়েন্ট। আমি কিন্তু সেটা বলি না তাদেরকে, আমি বলছি ইউ গো ফর দ্য ক্রিয়েশন অফ দ্য গুড ক্লায়েন্ট। এটা হচ্ছে যে সিলেকশন, একটা যে ক্রিয়েশন, দুই জিনিস। আই শুড ডু ইট। সেই জন্য আমি প্রিমিয়ার ব্যাংক যেটা করেছি, তিনটে স্টার্ট করেছি আমি: রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সাপোর্ট সার্ভিস, কন্ট্রোল কমপ্লায়েন্স। রিলেশনশিপ কাজই হচ্ছে যে আমার কাস্টমারদের সাথে সবসময় তারা যোগাযোগে থাকবে, দে আর মাই, তারা আমার আত্মীয়, আমার অন্তর আত্মার আত্মীয়, আমার সাথে কোনো বিট্টে তারা করবে না। সেই জন্য আমি রিলেশনশিপটা ক্রিয়েট করে আমি সেই ধরনের এন্টারপ্রেনার ক্রিয়েট করতে চাই যে টাকাটা নিলে টাকাটা ফেরত দেবে, তার লাভটা নিয়ে যাক, বাট যেন ব্যাংক টাকাটা যেন ফেরত পায়, এজ অফ দি এন্ড অফ যেন আমরা পে অফ করতে পারি বাংলাদেশ ব্যাংকে সে টাকাটা। এই ধরনের সিচুয়েশন আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ওই যেটা বললাম যে লিগেসির কারণে কিছুতে আমাদের এটা সন্দেহ সবাই করছে, করলেও আমাদের একটা আমার মনে শক্ত একটা স্ট্যান্ড নেওয়া দরকার যে আমাদের দেশকে বাঁচাতে গেলে এটা কোনো বিকল্প নেই। তবে এই টাকাটা যেন ওদের পকেটে না যায়, এই টাকা যেন সত্যিকার দেশের অর্থনীতির জন্য কাজে লাগে, এটা আবার চিন্তা ভাবনা করতে হবে। স্যার কন্টিনিউ শুধু শুনতে ইচ্ছে করছে আপনার কাছে, প্রশ্ন করে ইন্টারাপ্ট করতে চাই না, তারপরেও বলি গত 20 বছরে ব্যাংকিং সেক্টরে যথেষ্ট উন্নতি হয়েছে, আমাদের জিডিপির হাত থেকেও অনেক বেশি। স্যার সেই উন্নতিটাকে কি আমরা মাইক্রো লেভেল থেকে চিন্তা করবো নাকি ম্যাক্রো লেভেল ডেভেলপমেন্টটা হয়েছে? যদি মাইক্রো লেভেলে হয়ে থাকে তাহলে ছাটায় ফাটায় এগুলা ঠিক আছে, কিন্তু ম্যাক্রো লেভেল ডেভেলপমেন্ট যদি হয়ে থাকে তাহলে 10 বছর যেখানে প্রফিট করেছে ভালো পার্সেন্টেজে, সেই ক্ষেত্রে 1 বছর যদি ব্যাংক লোকসানও দেয়, সেক্ষেত্রে কর্মী স্টার্ট করার বা কস্ট কাটিং করার বিষয়গুলা আদৌ কি যুক্তিযুক্ত কিনা, এটি হচ্ছে একটি প্রশ্ন। আরেকটা প্রশ্ন করে রাখি স্যার, সাথে সাথে যেখানে আমরা ফ্রি ইকোনমি নিয়ে কথা বলছি, বাজার অর্থনীতি নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমাদের যে বর্তমান কনসেপ্টটা ইন্টারেস্ট রেটটা 6% এবং 9%, এবং আপনি একটু আগে বলেছিলেন যে ইনফ্লেশন রেট যদি 7% হয় তাকে ন্যূনতম 7% দিতে হবে, সেই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত, সেটা কি ব্যাংকিং সেক্টরের উপর কোনো হ্যাম্পার করবে কিনা? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথম কথা ব্যাংকারদের কাজটা কি। ব্যাংকাররা দেশের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে ছিটে বা ছোট ছোট সঞ্চিত সেটা তারা পুল করে ডিপোজিটে রূপান্তর করে, এবং যারা ট্রেড কমার্সিয়াল ইন্ডাস্ট্রি করে তাদেরকে দিয়ে দেশের অর্থনীতির যে টাকা আছে সচল করে, এটা তাদের কাজ। সেই প্রেক্ষাপটে কিন্তু জাস্টিফিকেশন এখানে দুইটা থাকতে হবে। একটা হচ্ছে যে দোজ হু আর মোবিলাইজিং দিস ফান্ড, ডেপোজিটের টোটাল ডেপোজিটের মালিক কারা? সাধারণ জনগণ। তাদের টাকাটা যেন তারা ঠিক প্রফিশনাল ফেরত পায়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। সে ফেরত পেতে কি করতে হবে? ও বলেন ইনফ্লেশন যেন খেয়ে না ফেলতে পারে, উই শ্যাল হ্যাভ টু লুক ইনটু ইট। শুধু ইনফ্লেশনটাকে আমাদের টেম করতে হবে, উই শ্যাল হ্যাভ টু টেম ইট।
এখন যে প্রশ্নটা হচ্ছে দেখুন ল্যান্ডিং রেটটা আমি আমার কস্ট অফ ফান্ড হয়ে গেছে 10%, আমার ইল্ড আসতেছে 8%, আমি 2%-এর সমস্যার মধ্যে আছি, হাউ আই ক্যান ডু ইট? সেই প্রেক্ষাপটে যেহেতু ব্যবসায়ী মহল থেকে একটা দিনের চাপ আসছে, বিভিন্ন দেশের মধ্যে ইন্টারেস্ট লেভেলটা ল্যান্ডিং রেট অনেক কমিয়ে দিয়েছে, তারা একটা বিগ পুশ দিয়েছে অর্থনীতির পরিবেশ, এটা আমি বলি বিগ পুশ, এটা যে কম্পালশনের মধ্যে পড়ে গেলে অনেক সময় কিন্তু ইউ নিড টু ফাইন্ড আউট দ্য ওয়েজ এন্ড ডিফারেন্ট ওয়েজ। সে ওয়েস্টটা বাইর করতে হবে, ইউ শুড হ্যাভ টু সিলেক্ট দ্য বিজনেস, ইউ শুড টু সিলেক্ট বিজনেস। আপনি জানেন বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ ব্যাংক বলেন, এডিবি বলেন, জাইকা বলেন, তারা বিভিন্ন ধরনের রিফাইন্যান্স প্রোগ্রাম নিয়ে আসছে, কিন্তু সেখানে আমি ছোট্ট গ্রামের মধ্যে একটা উদাহরণ দিই, ছোট্ট একটা গ্রামের মধ্যে আপনি একটা উড়ি দিয়েছেন, জেনারেল উড়ি, কথা বলছি, সেটাকে যদি আপনি দুভাগে ভাগ করে ফেলেন কি হয়? এটা সাপোজ ধরুন আপনি 50 লাখ দিলেন, 50 লাখ 25 লাখ টাকা করলেন আপনি ইএমআই বেস্ট, আর 25 লাখ টাকা করলেন তাকে ওড়ি। ওই 25 লাখ টাকা যেটা আছে সেটা কিন্তু আপনি রিফাইন্যান্স পান, রিফাইন্যান্স পাইলে এটার সাথে যোগ করলে ইউ ক্যান কাম টু দি পয়েন্ট হাফ। সেই প্রেক্ষাপটে আপনার প্রচেষ্টা থাকবে যে আপনি কিভাবে কস্টটাকে মানে মোটামুটি রেস্ট্রিক্ট করবেন। যদি কস্ট রেস্ট্রিক্ট করতে পারি, আমার কস্ট অফ ডেলিভারি যদি কমে যায়, আমার কস্ট অফ ফান্ড যদি কমে যায়, সেই প্রেক্ষাপটে আমি 9%-এর জায়গায় যদি আমি 9%-এর জায়গায় 8% যদি পাই, ইভেন দেন আমার স্প্রেড কিছু থাকলে উই ক্যান গো ফর ইট। অ্যাকচুয়ালি একটা দেশের উন্নতির জন্য আমার তো 1000 কোটি টাকা প্রফিটের দরকার নাই, আমার প্রফিটটা সহানুভূতি থাকতে হবে। আমি যেটা মনে করি, এটা আমি যে হিউম্যান বিং হিসেবে বলতেছি, মানুষ মানুষের জন্য, দেশ মানুষের জন্য, আইন মানুষের জন্য, অর্থনীতি মানুষের জন্য, সবকিছুর মোদ্দা কথা হচ্ছে মানুষ। সে মানুষ সম্পদটাকে কিভাবে টিকিয়ে রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপাতত যদি আমি কিছু ছাড়ও দিই, ইন দ্য লং রান হোয়াট উইল হ্যাপেন, আমি যদি অভ্যস্ত হয়ে যাই বিগ পুশের ফলশ্রুতিতে, আমার যদি সেখানে দেখেন আমার যে ল্যান্ডিং রেট আর আমার কস্ট অফ ফান্ড দুটোর মধ্যে স্প্রেডটা মিনিমাম লেভেল আমি মুভ করতে পারি, স্টিল দেশের জন্য, জনগণের জন্য, অর্থনীতির জন্য এটা মঙ্গল বয়ে আনবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমাদের দর্শক প্যানেল থেকে আরো অনেক কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। মাসরুর শুভকে আমি আবারও একটু ফ্লোর দিচ্ছি যে দর্শক প্যানেল থেকে যদি কিছু কোশ্চেন আপনি নিয়ে আসেন। জি, ধন্যবাদ রাশেদ ভাই। স্যার অলরেডি যে প্রশ্নটির উত্তর দিলেন, এক সিমিলার প্রশ্ন এসেছিল হচ্ছে জাফর ইকবাল সাহেব, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড থেকে। সো আমি পরবর্তী দুটি প্রশ্ন রাখছি স্যারের কাছে। একটি হচ্ছে একজন নতুন ব্যাংকার প্রশ্নটি করেছেন, নাম হচ্ছে মোহাম্মদ মহসিন নিলয়। উনি বলেছেন যে স্যার, উই উইল বেনিফিট ইফ ইউ সে সামথিং টু গাইড দ্য নিউ ব্যাংকার্স ইনশাল্লাহ। আর দ্বিতীয় প্রশ্নটিও আমি স্যারের কাছে রেখে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি করেছেন আমাদেরই একজন ক্লাব মেম্বার শারমিন আহমেদ। উনি বলেছেন, স্যার সালাম, অ্যাজ ইউ নো 12 million Bangladeshi migrant workers who has been laid off as the pandemic wreaked havoc on the economy. How do you think the stimulus package declared by the government would help to handle the situation? এই দুটো প্রশ্ন আপাতত আমি আপনার কাছে রাখছি। থ্যাংক ইউ। আমি নীলের প্রশ্নের উত্তরটা প্রথম দিই, উনি আমাদের উত্তর ব্যাংকারদের জন্য আমার কি সাজেশন, এর সাথে বলার আগে আমি একটা গল্প বলবো, ছোট্ট একটা গল্প বলবো। এক ফেরিওয়ালা ছিল, সেই ফেরিওয়ালা বেলুন বিক্রি করে তার সংসার চালাতো। মেলা হতো বিভিন্ন জায়গায়, সে লাল, হলুদ, নীল, কালো, সাদা অনেক বেলুন চালাতো। তো যখন সে তার সেলটা একটু কমে যায়, সে কি করতো, আকাশে বেলুন ছেড়ে দিত, বাচ্চারা দৌড়ে এসে তার বেলুন কিনতো। একদিন সে টায়ার্ড হয়ে গেছে, এক জায়গায় বসছে, দেখেছে পিছনে একটা ছেলে তার পিছনে জামা ধরে টানতেছে। সে পিছন তীরে দেখেছে একটা বাচ্চা, তাকে বলে যে আঙ্কেল আঙ্কেল, এই যে আপনি লাল, হলুদ, নীল, সাদা সব বেলুন আকাশে উড়ে, কালো বেলুন করে আকাশে উড়বে? তখন উনি বুঝতে পারলেন তার কথা, বলে যে বাবা দেখো, এটা তো কালো আর ধলো বা লাল নীল জলের উড়ে না, এটা চলে এটার ভিতরে যে গ্যাসটা আছে, গ্যাসটাই উড়ে। অর্থাৎ দ্যাট ইজ দ্য ইনার পাওয়ার। এই ইনার পাওয়ারটা নট অ্যাটিটিউড। আমি প্রথম বলবো যে আমার নতুন যে কলিগ আসছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, কলিগ এটা চেঞ্জ করতে হবে, অ্যাটিটিউড। ইউ শ্যাল ডেভেলপ দ্য অ্যাটিটিউড ফার্স্ট, নাম্বার 1। কারণ হার্ভার্ড ইউনিভার্সিটি একটা সমীক্ষা হয়েছিল, যখন কোনো চাকরি পাওয়া বা প্রমোশনের ব্যাপারে তারা যে পরীক্ষাগুলো নেয়, সেখানে দেখছিল যে যারা অ্যাটিটিউডে 85% পেয়েছে আর 15 হয়েছে এক্সপিরিয়েন্স ইন এডুকেশনে। তার মানে আমরা যত টাকা খরচ করি এই যে আমার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, পুরো টাকাটাই কিন্তু আমি এডুকেশন এক্সপিরিয়েন্সের জন্য খরচ করি, আমরা কিন্তু আমার অ্যাটিটিউডের খরচ করি না। এখন অ্যাটিটিউডটা মোস্ট ইম্পর্টেন্ট। হাউ ডু ইউ সি দ্য থিংস? ইউ শ্যাল হ্যাভ টু হ্যাভ দি পজিটিভ অ্যাটিটিউড ফর অল দি টাইমস। ওই যেটা বলা হয় গ্লাসের অর্ধেক খালি না অর্ধেক ভরা, বললাম অসুবিধা তো নাই, সেম কথা। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু ডু।
সুতরাং আমার বন্ধুর কাছে আমার এটাই থাকবে নাম্বার ওয়ান। নাম্বারটা হচ্ছে ইন্সপিরেশন অ্যান্ড মোটিভেশন। এই দুইটা প্রশ্ন, দুইটা কিন্তু আলাদা জিনিস। ইন্সপিরেশন হচ্ছে যে আই ক্যান ইন্সপায়ার ইউ, বাট ইট ইজ ইউ টু বি মোটিভেটেড। হাউলি মোটিভেটেড, এটা এই যে ইনার পাওয়ার যেটা আছে ভিতর থেকে, এটা দেখে নিজেকে মোটিভেট করতে হবে। সুতরাং আমি বলবো যে এই ইন্সপিরেশন এবং মোটিভেশনের এই থিওরিতে নিজেকে মোটিভেট করতে হবে যে ইয়েস, হোয়াট আই এম ডুইং অ্যাজ এ ব্যাংকার, আমি একটা অত্যন্ত ভালো চাকরি করি যেখান থেকে আমি মানুষকে সেবা করতে পারি, যেখানে আমি এন্টারপ্রেনার ক্রিয়েট করতে পারি, আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, আমি জনগণের জন্য দেশের জন্য কাজ করতে পারি, আমি যে টাকাটুকু আমার দেয় আলহামদুলিল্লাহ সেই টাকাটা সাফিসিয়েন্ট আমার জীবন চালানোর জন্য। সেই প্রেক্ষাপটে আমি যদি সেভাবে চলি আমার জীবনটা অনেক সুন্দর হবে। আমি যেমন, আপনি যেমন মোমবাতি সলতে দেখছেন তো, সলতে আর হচ্ছে মোমবাতি, সলতে কিন্তু মোমবাতির যখন সে মোম শেষ হয়ে গেলে সলতে নেমে যায়। সুতরাং ইট ইজ হোয়াট দ্য ইট ইজ ইউর ভ্যালু, ইনার ভ্যালু। সেই ভ্যালুটা যতক্ষণ আপনার থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিজে মোটিভেটেড হবেন এবং সে নিয়ে কাজ করবেন। তো আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে এই চেতনা থাকতে হবে, ডেডিকেশন, ডিটারমিনেশন, অ্যাটিটিউড, অ্যান্ড এট দি সেম টাইম আমার অনেস্টি, ডিগনিটি, এগুলো সব নিয়ে আমার কাজ করতে হবে উইথ ফুল ট্রান্সপারেন্সি। তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আমরা আজকে এত বছর ব্যাংকিং এ কাটিয়েছি, শুধুমাত্র একটা জিনিস আমার সম্পদ ছিল, সেটা হচ্ছে যে ইথিক্যালি আমি নিজেকে মনে করি আই এম ভেরি সাউন্ড। সেই প্রেক্ষাপটে উই মুভ ফরওয়ার্ড, এবং সেই অনুযায়ী আমার যে নতুন যারা লোক আসবে, আমার যারা বন্ধুরা আসবে, তাদেরকে আমি বলবো যে তোমরা ঠিক সেই নিজেদেরকে গড়ে তোলো, সো দ্যাট তোমার পথটা মসৃণ হয়ে যাবে। নেক্সট প্রশ্নটা ছিল কোনটা, কি বললাম? শারমিন আহমেদ প্রশ্নটি করেছিলেন যে অ্যাজ ইউ নো 12 মিলিয়ন বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্স। ইয়েস ইয়েস, এটার ব্যাপারে এর মধ্যে একটা প্যাকেজ আছে, কিন্তু সেই প্যাকেজের কিন্তু খুব ডিটেইলস আমি দেখি নাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি দেখেন বাংলাদেশের যে অর্থনীতি, যদি আমি বলি অর্থনীতির মধ্যে খাত হচ্ছে যে রেভিনিউ কোত্থেকে আসে, হচ্ছে আমাদের এক্সপোর্ট প্রসেস, আচ্ছা হচ্ছে রেমিটেন্স, এক্সপার্টিয়ারদের রেমিটেন্স, আরটা হচ্ছে আমাদের ডোমেস্টিক যে সমস্ত মার্কেটের রেভিনিউ। এগুলো তো আমার টোটাল অ্যাসেট, আমি যেগুলো বলতে পারি আমার রেভিনিউ ওখান থেকে আসে। সেই প্রেক্ষাপটে আপনি যদি গার্মেন্টসের সাথে এটা তুলনা করেন, আপনি দেখবেন যে এক্সপার্টিয়ারদের রেমিটেন্সের ব্যাপারটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড, বিকজ আমি গার্মেন্টসের ব্যাপারে ওখানে আমি 25% বা 20% বা 30% পাই, 70% তো আমাকে ব্যাক টু ব্যাক মধ্যে পেমেন্ট করে দিতে হয়, বাট এখানে 100% চলে আসে। তো তার 14 বিলিয়ন মানে হচ্ছে যে এটা 28 বিলিয়নের চেয়ে বেশি, অথচ তাদেরকে সেভাবে আমরা কিন্তু করা হচ্ছে না। তবে আমরা খুশির কথা, সরকার এবার তাদেরকে 2% করে যে প্যাকেজ রেমিটেন্সের উপর যে প্রণোদনা দিচ্ছে, এটা কিন্তু আমাদের সেই রেমিটেন্সটাকে বাড়িয়ে দিয়েছে। কিন্তু বাড়াতে কি হবে, মানুষ তো সব চলে আসতে বাধ্য হচ্ছে যেহেতু প্যান্ডেমিকের কারণে। তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে বাঁচার জন্য স্পেশাল স্কিম থাকতে হবে। সেই স্কিমটা কি, যতক্ষণ পর্যন্ত তারা কাজে ফেরত না যায়, তারা যেন সত্যিকার অর্থে তাদের জীবন নির্বাহ করতে পারে এবং তাদের যাওয়ার জন্য যে টাকাগুলো লাগবে সেটা যদি করা যায়, সেই ধরনের একটা প্যাকেজ দিতে হবে। এটা গার্মেন্টসের যে প্যাকেজে তার চেয়ে বেশি কাজ করবে এই জিনিসটা, বিকজ আমাদের যে এক্সপার্টিয়ার রেমিটেন্স যদি সত্যিকার অর্থে বন্ধ হয়ে যায়, বাংলাদেশের ফরেন কারেন্সি যে বিরাট ধরনের রিজার্ভ, এটা বিরাট ধরনের কিন্তু টান পড়বে। সুতরাং আমি মনে করি যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হলো যে এক্সপার্টিয়ার ভাইদেরকে নারিশ করা, তাদেরকে টেক কেয়ার করা, তাদেরকে সত্যিকার অর্থে এঙ্গেজ করা, এবং তাদের যেন না যাওয়া পর্যন্ত তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি সে অনুযায়ী একটা স্কিম নতুন করে ফর্মুলেট করা, এটা আমি চিন্তা ভাবনা করি। দর্শক প্যানেল থেকে আর কোনো কোশ্চেন কি আপনি অ্যাড করতে চাচ্ছেন এই মুহূর্তে? না, এই মুহূর্তে আর চাচ্ছি না অ্যাড করতে। আমি এর মধ্যে জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত আমি যখন আসলাম তখন থেকে এর মধ্যে আরো 2000 দর্শক আমাদের দেখে ফেলেছেন আমাদের এই লাইভটি। তো এখন 8500 দর্শক এই পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি, যারা দেখছেন এই প্রোগ্রামটি বা দেখেছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ মাস্টার শুভ। আমি চলে যাচ্ছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের কাছে। আপনি বোধহয় কোনো একটা কোশ্চেন করতে যাচ্ছেন। ইমতিয়াজ ভাই যদি একটু মাইক আনমিউট করে দিতে। থ্যাংক ইউ রাশেদ। আমার স্যারের কাছে আমার প্রশ্ন, আপনার স্যার এই দীর্ঘ 45 বছর ব্যাংকিং ক্যারিয়ারে আপনার এমন কোন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা যে চ্যালেঞ্জ মুখোমুখি হয়ে আপনি সাকসেসফুলি এটা সমাধান করেছেন, এবং যেটা আমাদের যারা ব্যাংকিং কমিউনিটি আছে তাদের জন্য একটা শিক্ষণীয় কিছু আছে কিনা? থ্যাংক ইউ ইমতিয়াজ। আমি একটা ঘটনার কথা এখানে বলতে পারি। আমি ন্যাশনাল ব্যাংক তখন সমাপ্ত প্রাইভেট ব্যাংক হিসাবে জন্ম নিল।
ন্যাশনাল ব্যাংকের পেডে খুলে 3 কোটি টাকা মাত্র, 3 কোটি টাকা। তো সে প্রেক্ষাপটে আমি কিন্তু ওখানে ফোন নিয়েছি যে খাতুগঞ্জে ব্রাঞ্চে আমার পোস্টিং ছিল, আমি খাতুগঞ্জে ওখানে ফরেনিচারের দায়িত্বে ছিলাম, আমার কলিগদের নিয়ে আমি কাজ করছিলাম। সেখানে একটা ক্লায়েন্ট, আমি নাম বলবো না, একটা ক্লায়েন্ট এসে একটা এলসির কথা বললো। ক্লায়েন্টটা খুব সুপরিচিত এবং ভেরি রিসোর্সফুল এজ ওয়েল। উনি কোরিয়া থেকে সিমেন্ট আনবেন, সেই সিমেন্টের ইয়ে হতে 10 কোটি টাকা। তো হায়দার চৌধুরী সাহেব কিন্তু একটু ভেরি প্রোগ্রেসিভ ব্যাংকার ছিলেন, উনি তো বড় প্রোগ্রেসিভ ব্যাংকার। উনি সাথে বলে যে ইয়েস ইউ ক্যান গো ফর ইট, কারণ ও যে লোকের যে আমার ক্লায়েন্ট যে সাথে খুব বেশি রিসোর্সফুল। তো আমরা এলসিটা করলাম, এলসিটা করলাম মাইটি উইন্ড, একটা শিপ করে সিমেন্ট আসবে। তখন তো বাংলাদেশি সিমেন্ট প্রডিউস করতে হতো না, ইম্পোর্ট করতে হতো। হংকং এর সেইটা পুরা ওখানে যখন বাংকারিং এর জন্য করতে পুরো ওখানে কেস করে দিয়েছে মিলিটারি টাওয়ারে গিয়ে কেস করে দিছে। কেস করে দেওয়ার পরে এটা অ্যারেস্ট হয়ে গেছে। আমাদের কাছে খবর আসলো, আরে খবর 3 কোটি টাকা আমার পেডে করলো, 10 কোটি টাকায় নাই, পাগল হয়ে গেছে সবাই। তখন শেষ পর্যন্ত হেড অফিসে আমাদের এমডি সাহেব ডাকালেন আমাদেরকে, পার্টিকেও ডাকালো, পার্টিও আসলো। পার্টি শুধু নিয়ে বলে যে এটা তো তোমার তো ঘুষটা নিয়ে আসতে হবে, নইলে তো আমাদের পক্ষে সম্ভব না, কিভাবে আমরা এই বিপদ থেকে বাঁচবো। তখন আমি আর তখন এটিএম আফসার সাহেব ছিল মনে হয় আইডির ওখানে হেড অফিসের ইনচার্জ, উনি আর আমি গেলাম। আমরা 3 মাস কিন্তু ওই এতে ছিলাম, হংকং এ ছিলাম। হংকং এ গিয়া আমরা ওখানে যে সমস্ত আইন কানুন আছে তাদের আমাদের প্রেজেন্টেশন দিলাম, সাবমিশন করলাম এডমিরালটি কোর্টে যে আমরা ঠিক আছে, সে যদি তাদের ওয়েজ না দেয় ওকে অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে মালটা নেওয়ার জন্য আমাদেরকে পারমিশন দেয়, মালটা দেওয়ার জন্য পারমিশন আমাদের দিল ঠিকই, কিন্তু বলে যে এটা শিপ টু শিপ করা যাবে না, তোমাকে এটা মাঝখানে ওই লাইটেজ করতে হবে, লাইটেজ করে করতে হবে, এখানে নাকি নট অ্যালাউড। তো সেই প্রেক্ষাপটে আমরা আনার পরে আমাদের কস্ট বেড়ে গেছে ডাবল। আনার পরে পার্টি তো পার্টি, বুঝছেন তো, পার্টি কি করলো গিয়ে তখন মার্শাল্লাহ সাথে মার্শাল্লাহ চলতেছে, কোর্টে গিয়ে একটা কেস করে দিল, মার্শাল্লাহ কোর্টে গিয়ে কেস করে দিল। আমি তাকে বললাম যে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এটা কাজ করলাম, আর তুমি আমাদেরকে কথা, আমাকে লয়াররা বুদ্ধি দিয়েছে আর একটা ব্যাংকার অনেকে তাদেরকে বলতে যে তুমি এটা না হলে তুমি বাঁচবা না, সুতরাং তুমি আমাকে আর আমার ম্যানেজারকে আসামি করে একটা কেস করে দিলে কোর্টে। সেই কেস আমাকে 1 বছর শিপ আসছে, মাল চলে আসছে কোর্ট থেকে। ওরা বলে যে মিলিটারিরা বললো যে মালটা ছাড় করা যাবে না। আমরা তো ছাড় কেন যাবে না, মাল যদি ছাড় না করে এটা তো সিমেন্ট গুলো সবগুলো পাথর হয়ে যাবে, তার মানে পুরো লস, আরো সমস্যা হয়ে যাবে। তখন আমরা অ্যাপ্রোচ করলাম যে আপনারা কাজ করেন, টাকাটা তার অ্যাকাউন্টে লিয়েন করে আমাদের ব্যাংকে রাখেন, আমরা থেকে বিক্রি করুক, বাট আমাদের কন্ট্রোলে থাকতে হবে। দ্যাট হোয়াট উই কুড ডু। আলহামদুলিল্লাহ আমরা টাকা বিক্রি করে টাকাটা এফডি করে রেখে দিয়েছিলাম। রাখার পরে ওখানে কিছু সদাগর ছিল, তাদের দিয়ে এগুলো বিক্রি করে দেওয়ার পরে এক পর্যায়ে কোর্টের মধ্যে রায় হলো যে কোর্ট দেখলো যে আমি ছিলাম যে মেইন একিউজড, আমি একটা কথা বলি একটা প্রডিউস করি, একটা কোর্ট করে একটা প্রডিউস করি। তখন তো আমি অনেক টকবকে তরুণ, আমার অনেক তখন সাহস অনেক বেশি ছিল। আমার তো একটা লোক বলছিল যে তাদের কি ক্যাপ্টেন নেভির থেকে ছিল, বলে জানেন আমরা 14 বছর জেলে পাঠিয়ে দিব, আমার জায়গায় ফাঁসি দিয়ে দেন, বাট স্টিল আই হ্যাভ টু স্পিক আউট, আমাকে কথা বলতে হবে, আমার কথা বলার অধিকার আছে, আমি কথা বলবো, আপনাকে পাঠান জেলে পাঠান। এইভাবে আমি সেখান থেকে ব্যাংকটাকে মোটামুটি বাঁচাতে সক্ষম হয়েছি। এই জন্য একটা কথা বলছি যে ব্যবসায়ীদেরকে বন্ধু ভাবা ভালো, কিন্তু বন্ধুত্বের মধ্যেও এই যে জিনিস, তাকে যে আমি একটা সাপোর্ট দিলাম, সেই সাপোর্টের কারণে যে পুরো যে আমাদের জীবনটাকে সে বিস্ময় করলো। আমরা ওখান থেকে 83 পুরা 1983 পুরা সময়টা আমাদের এই জন্য দুর্বিষহ যন্ত্রণা চলে গেল, বাট আলহামদুলিল্লাহ উই কুড সেভ দ্য ব্যাংক, উই কুড সেভ দ্য কান্ট্রিজ কারেন্সি। এবং সেই প্রেক্ষাপটে ব্যাংক প্রধানের ইনজুরি হয় নাই, বরঞ্চ আমরা ইনজুর হয়েছি। এরপরে আবার ওখান থেকে আসার পরে সে ল্যান্ড করছে, ল্যান্ড ওইটা কল করছে, আবার নেভির ফাইলটা কল করছে, সেখানে তারা এটা রিজেক্ট করে দিয়েছে। সবকিছু মিলে আমি বলতে চাচ্ছি এটাই মেসেজ যে আমাদের মধ্যে সাহস থাকতে হবে, কাজ থাকতে হবে, এবং আমাকে ব্যবসা বুঝতে হবে। আমি যদি ব্যবসা না বুঝি, ওই যে পার্টি না বুঝি, সে প্রেক্ষাপটে ব্যাংকারদের জন্য বিরাট সমস্যা। ব্যাংকাররা কিন্তু এখানে কিছুর মালিক না, ব্যাংকার ফেসিলিটেটর, সে ফেসিলিটেটর হয় আমাদের এই দুর্দশা। সুতরাং আমরা যেন এই দুর্দশা না পড়ে। আজকে যখন দেখি আমরা হাজারো ব্যাংকার
দুদকের কেসের মধ্যে ফেলে যাচ্ছে, কষ্ট লাগে। ওখানে কি সব 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 ব্যাংকাররা কি এই সমস্ত কাজ করেছে? কিন্তু সেই জন্য বলছে যে আমাদের এখানে ন্যায় বিচার ট্রান্সপারেন্সি আসা উচিত। ব্যাংকার থেকে স্বার্থটা কি, ব্যাংকাররা কেন কোথায় কি ইনভলভ আছে, ব্যাংকারদের স্বার্থে ব্যাংকারদের জন্য এই ধরনের চিন্তা ভাবনা, এই যে আপনাদের যে ফোরাম যেটা আপনারা করেছেন সেই ফোরাম গুলো নিয়ে কথা বলা দরকার। যে সত্যিকার অর্থে কেউ যদি ক্রিমিনাল হয় সে ক্রিমিনাল শাস্তি অবশ্যই পাবে, এবং সেই ক্রিমিনালকে শাস্তি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু অসহায় মানুষ সবাই লাইনে কেসের মধ্যে গিয়ে ঝুলবে, এটা তো কাম্য না। এটার ব্যাপারে আমরা বিভিন্ন ফোরামে কথা বলেছিলাম, কিন্তু যখন আমি ছিলাম এর মধ্যে বিভিন্ন ব্যাংকে এমডি হিসেবে ছিলাম, বিভিন্ন ফোরামের মধ্যে এই কথাই বলেছি যে কোনো কিছুই নাই, সে দস্তখত করছে বিদেশে আসামি হয়ে গেল, কি জন্য আসামি, কেন আসামি, এগুলো বলতে জানতে হবে। তো ব্যাংকাররা অসহায়। আমি এই কথা বলতে চাচ্ছি যে আমাদেরকে এটা শিক্ষা দিতে হবে যে আমার যেন প্রত্যেকটা কাস্টমার যেন আমি নিজের বিবেকের সাথে কম্প্রোমাইজ না করে আমি ট্রান্সপারেন্টলি কাজটা করতে পারি, করে যায়, সেটাই তাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন ছিল। জি প্লিজ। স্যার আপনার এই কর্মময় জীবনে 45 বছরের কর্মময় জীবনে আপনার সাকসেস হিস্ট্রি, আপনি তিনটা ব্যাংকের সাকসেসফুল এমডি ছিলেন, দীর্ঘ 12 বছর এমডি ছিলেন, পরবর্তী পর্যায়ে 65 বছর পার হওয়ার কারণে আপনি আমাদের প্রিমিয়ার ব্যাংকে অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছেন। এই যে সাকসেস হিস্ট্রি, এটার পিছনে কি কি জিনিসগুলা কাজ করেছে, এবং যে জিনিসটা আমরা শুনলে আমরা অনুপ্রাণিত হইও বা হয়তো আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো? এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে স্ট্র্যাটেজিক ডিসিশন। স্ট্র্যাটেজিক ডিসিশন বলতেছে আমি ফোকাস করবো কোন ব্যবসা, নাম্বার 1। আমি ক্লায়েন্ট কোনটা কিভাবে চিন্তা ভাবনা করবো সেটা। আর হচ্ছে টিম ওয়ার্ক, তাদেরকে ইনভলভ করা, তাদেরকে ইন্সপায়ার করা, সো দে ক্যান মোটিভেটেড। আমি ঠিক সেভাবে তোমরা যারা প্রিমিয়ার ব্যাংকে আছো, বাই দিস টাইম ইউ আর গেটিং দি ফ্লেভার অফ ইট। আমি তোমাদেরকে ইনভলভ করতে চাই, তোমাদের ইনভলভ করে তোমাদেরকে মোটিভেট, তোমরা নিজেরা মোটিভেট হয়ে সামনে এগিয়ে যেতে চাই। সুতরাং আমাকে ফোকাস থাকতে হবে। আমি এমন কোনো লোন দিতে চাই না যে লোনে শুধু ইন্টারেস্ট সার্ভিসিং হবে। সরি, আমার যে একটা স্যাংশন লেখা থাকে যে তুমি 45 ডেজ তোমাকে ট্রানজাকশন করতে হবে, জাস্ট করতে হবে, ইউজুয়ালি ডু ইট, অর্থাৎ টার্মে থাকতে হবে। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, সেটা কি, তুমি যদি মনিটরিং সিস্টেমটাকে আমি জোরদার করতে পারি, এবং আমাদের যে 100 কোটি টাকা যারা নিয়ে গেছে তারা তো আমাদের ইন্টারেস্ট সার্ভিসিং করে না। এরা হচ্ছে যে বাংলাদেশের মানুষের আমানতকে যারা খেলাপ করছে, এটা ক্রাইম। এটা কেন? এটা হচ্ছে যে মানুষের দেশের জন্য, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য, দেশের শিল্প প্রতিষ্ঠান করার জন্য, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, এটাকে একটা রাইট ডাইরেকশন, রাইট ম্যাগনিটিউড চালার জন্য এই টাকাটা ইউটিলাইজ করতে হবে। এটা না করে হোয়াট উই আর ডুইং এট আওয়ার হুইমস, এটা তো এলাও করা যাবে না। আমি চেষ্টা করেছি অ্যাটলিস্ট ওটাকে ধরে রাখার জন্য এবং সেভাবে কাজ করার জন্য। প্রত্যেক ব্যাংকে আমার যে যদি তোমরা দেখো স্ট্রাকচারটা আমি ঠিক সেভাবে করেছি, আলহামদুলিল্লাহ। সেভাবে অনেক বড় বড় ক্লায়েন্ট আমার কাছে আছে, বাট আমি কোনোদিন ওই ধরনের ক্লায়েন্টে যেতে চাই না যে ক্লায়েন্টের কাছে আমি পৌঁছতে পারবো না, যে ক্লায়েন্ট ইন্টারেস্ট সার্ভিসিং করবে না, সেই ক্লায়েন্ট থেকে আমি টাকা ফেরত পাবো না, যেটা মানুষের টাকা। সেই জন্য আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে টাকাটা আমরা কার দিচ্ছি, কোন সেক্টরে দিচ্ছি, যে সেক্টরের জন্য স্যাংশন দিয়েছি সেই সেক্টরে ইউটিলাইজ হচ্ছে কিনা। মনিটরিং সিস্টেমটাকে আমাকে অবশ্যই উদ্ধার করতে হবে। এটাই আমার একমাত্র, আমি মনে করি যে মিস্ট্রি অফ মাই সাকসেস, আর কিছুই নেই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা আপনার সাথে আমরাও দৃঢ়ভাবে একমত যে ব্যাংকাররা যদি কোনো অন্যায়ের সাথে যদি কখনো যুক্ত না থাকে, তারা যাতে শাস্তির যে প্রসেসটা বা না পায়, এবং অবশ্যই কেউ অন্যায় করলে আমরা সেই সেটার অবশ্যই দৃঢ় প্রতিবাদ জানাই। বাট কোনো অসহায় বা অন্যায় না করে কোনো নিরীহ ব্যাংকার যাতে শাস্তির সম্মুখীন না হয়, বা তাকে যাতে মাসের পর মাস, বছরের পর বছর আদালতের দোরগোড়ায় ঘুরতে না হয়, সেই আশাবাদ আমাদের। আরেকটা মজার কথা কি এখানে বলে, কোনো কেস ফলেই বলে সাসপেন্ড করো, আই ডিড নট ডু ইট। সে কি দোষী না নির্দোষী এখনো কিন্তু কোনো কিছু আসে নাই, বলে কোর্টে কেস হয়েছে সাসপেন্ড, নো, আই উইল ইট ইজ টু বি প্রুভড অনলি দেন আই গিভ দ্য টেক ডিসিশন। নো, আমি এর অ্যাকোমোডেশন নিই না। আলহামদুলিল্লাহ এভাবে করছি বিদায় আমার কোনো লোকের গায়ে কোনো ধরনের এই ধরনের আচর পড়া নেই। এটা একটা আমার কাছে বিরাট প্রশান্তির ব্যাপার। আর আপনাদের মতো মার্কেট লিডাররা যদি এইভাবে সাহস নিয়ে আমাদের কথা বলেন, আমাদের যদি ব্যাংকারদের পাশে থাকে, আমরা বিশ্বাস করি যে দিন চেঞ্জ হবে, নতুন দিন আসবে ইনশাল্লাহ। ব্যাংকারদের এই চাকরি জীবনের এই অস্থিরতা, এই মানসিক অশান্তি, এগুলো একসময় দূর হবে। আমি তারেক ভাইয়ের কাছে চলে যাচ্ছি।
তারেক ভাই এবং শারমিন আপা বোধহয় কোশ্চেন করতে যাচ্ছিলেন। প্রথমে তারেক ভাইকে দিচ্ছি, তারপরে শারমিন আপার কোশ্চেনটা। থ্যাংক ইউ স্যার। তারেক ভাই please। আসলে অনুপ্রাণিত হচ্ছি ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে। খুব ছোট্ট একটা সিম্পল প্রশ্ন, এই যে যেটা ইমতিয়াজ ভাই বলছিল 45 বছরের দ্য গ্লোরিয়াস ব্যাংকিং হিস্ট্রি, সেই 45 বছর এখানে অনেকেই আছে আমাদের বয়সও হয়নি, বাট এই যে 45 বছরের কেরিয়ার, এখানে আপনার অনেকগুলো ব্যাংকার আপনি ক্রিয়েট করেছেন, অনেকগুলো উদ্যোক্তা আপনি ক্রিয়েট করেছেন, অনেকগুলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এই জিনিসটা একটু আপনার কাছ থেকে আমরা শুনে অনুপ্রাণিত হতে পারি। আমি তো 3টা ব্যাংকে ম্যানেজিং ডাইরেক্টর ছিলাম এবং স্ট্যান্ডার্ড ব্যাংকে আমি এইচআর এর চার্জও ছিলাম, ডিসাইডস অপারেশন ইনচার্জ। সুতরাং আমি সেই প্রেক্ষাপটে বলা যায় যে আমি অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছি এবং সেখানে মানুষকে অ্যাবজর্ব করেছি। আর পার্টির পরে যদি বলতে চাই, আমি ফোকাসড করে যে সমস্ত পার্টিগুলো করেছি সবগুলো তো নাম বলা সম্ভব না এখানে। যেমন তুমি বিএসআরএম এর মতো পার্টি জিজ্ঞেস করো, জিপিএস এর মতো পার্টি জিজ্ঞেস করো, মাহমুদের মতো পার্টি জিজ্ঞেস, এরকম বড় বড় যারা আছে আমার ছোঁয়া লাগে নাই এমন কোন বড় পার্টি খুব কমই আছে। বিশেষ করে গার্মেন্টস তো নাই, গার্মেন্টস এর মধ্যে তো আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমার তো বিরাট ধরনের একটা তাদের সাথে সংযুক্ত ছিল, বিকজ আই আন্ডারস্টুড ইট। বিজনেসটা আমি যেহেতু বুঝতাম, আমি তাদের কষ্টটা বোঝার চেষ্টা করতাম। তারা যে সত্যিকার অর্থে তারা সেভাবে সিনসিয়ার এবং ডিফল্ট করতে যেন কোনো কিছু আমি না দেখি, আমি নিজে আগবাড়াই যেতাম। আমি বোর্ডকে কিন্তু কনভিন্স করতাম যে নো, আই শ্যাল টু গো ফর ইট, দ্যাট আই ডিড, এবং আমি সেটা করেছি। আই বিকেম সাকসেসফুল। এরকম অনেক স্টার্ট আপ পার্টি ছিল যারা রাস্তা রাস্তায় করছিল, সেগুলো কিন্তু আমি আবার নতুন করে তাদের জীবন দিয়ে তারা নতুন করে এখন বিরাট এন্টারপ্রেনার হয়ে গেছে। এরকম অনেক আছে। সুতরাং এক দুজনের নাম বললে লাভ নাই, অনেক পার্টি আছে যাদের সাথে আমার এই ধরনের আত্মহত্যা ছিল। আমি বিএসআরএম এর ওনার ব্যাপারে আমার একটু কথা বলতে হয়। উনি তো শাহজালাল ব্যাংকে আমি ম্যানেজিং ডাইরেক্টর আলী হোসেন সাহেব, ওনাকে আমি দেখি নাই কখন, উনি আমার দেখেন নাই, বাট ওনার ব্যালেন্স শিট আমি দেখেছি। তো যখন আমি ওনাকে হঠাৎ করে 100 কোটি টাকা স্যাংশন দিয়ে দিলাম, উনি এসে দেখতে আসছে এই লোকটাকে আমাকে দেখার জন্য আসছে। আমি বলছি ভাই আমি আপনার ব্যানালাইজ করেছি, ইউ আর ওয়ার্থি অফ দ্যাট সিচুয়েশন, আমি শেয়ার করবো। আর একটা কোনো বসুন্ধরা শাহ আলম সাহেব, উনি এখনো বেঁচে আছেন। শাহ আলম সাহেব যখন 111 হল দেশ থেকে চলে গেল, যেতে বাধ্য হলেন, সেই প্রেক্ষাপটে ওনার যে টোটাল ইউনিট গুলো ছিল সবগুলো স্টাক হয়ে গেল, বিশেষ করে শাহজালাল ব্যাংকে। তখন আমি আমার বোর্ড থেকে বলে যে না, তাই কিছু করা যাবে না, তাকে লোন দেওয়া যাবে না। আমি বলে যে নো, আমি যাবো। কেন দেবেন? আমি বলে যে আমি দেখছি, আমি তার যে ব্যালেন্স দেখছি, তার 700 কোটি টাকার আছে লোন, তার আছে 17,000 কোটি টাকা তার অ্যাসেট, আমি লক্ষ লোন তো কার দেবো? অ্যাকর্ডিংলি আমি কিন্তু একদিনের জন্য তাদের লোন লাইবিলিটি গুলো, তাদের যে ফেসিলিটি বন্ধ করে নেই। শোনা যাচ্ছে? আমি একদিনের জন্য বন্ধ করে নাই। যখন 111 শেষ হলো, আলম সাহেবের সাথে আমাদের কোনো দেখাই হয়নি, কিন্তু উনি এসে দেখতে গেছে এই লোকটাকে একটু দেখার জন্য। ভাই আমরা দেখতে আসছি, কিন্তু এখনো বেঁচে আছেন উনি। আমি চেষ্টা করে দেখেছি মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, তার ডিস্ট্রেস সিচুয়েশনে তাকে ছেড়ে না দিয়ে আমি যেন তাকে কিভাবে সহযোগিতা দিয়ে আমার টোটাল সিনের মধ্যে নিয়ে আসা যায়, সেটা আমরা চেষ্টা করতে পারি। তাদের ইয়ে ছিল, সিনিয়র ডিএমডি ছিল, উনি তো মারা গেছেন কালকে, বাচ্চারা মারা গেছেন, বেলায়েত সাহেব, উনিও সাক্ষী, উনি নিয়ে আসছেন আমার কাছে। সুতরাং আমি সে কাজ করেছি। এটা এরকম আরো অনেক আছে, আমি উদাহরণ দিতে চাই না, বাট দ্য থিং ইজ দ্যাট আমার কথা হচ্ছে যে আমার মন পবিত্র থাকে। আমি যদি কাউকে সাপোর্ট দিতে চাই, সে যদি সাপোর্ট করার যোগ্য হয়, তাহলে অবশ্যই সে কামব্যাক করবে এবং সে অনুযায়ী সেও রিলিফ পাবে, ব্যাংকও রিলিফ পাবে। আমি ব্যাংকের টাকা যদি স্টাক হয়ে যায়, আলটিমেটলি তো সেও স্টাক, ব্যাংকও স্টাক। আই ডিড নেভার ডু ইট, এবং করতে চাইও না। আমি সেটা সবসময় করেছি। আমাকে আমার বোর্ডও বলতো, ভাই আপনি যে সাহস দেখান এটা তো ঠিক না। আমি বলি আমি সাহস, আমারটা ক্যালকুলেটিভ সাহস, আমি ক্যালকুলেশন করে যাই। আলহামদুলিল্লাহ আমি এটা রিওয়ার্ড পাবো, এবং সে অনুযায়ী আমি সবখানে সেভাবে কামিয়াব হতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি চলে যাচ্ছি আমাদের অর্থ সম্পাদকের দায়িত্বে প্রাপ্ত শারমিন আক্তারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটা আপনি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কথা বলছিলাম আমরা একটু আগে, তো আমি একটা জিনিস চিন্তা করলাম স্যার, আমাদের দেশে বেশিরভাগ সংসারই চলে পুরুষ কেন্দ্রিক। আমাদের পুরুষ মানুষটি বাইরে যায়, কাজ করে, এবং মহামারীকালীন সময় আমরা বহু পুরুষ কর্মকর্তা হারিয়েছি। অনেক পরিবারই আসলে
অর্থদৈন্য আছে। তো আমাদের মহিলাদেরকে সংসার সামলাতে হয়, যারা সংসারে কাজ করি, তারপরে কিছু সময় আমরা কোনো ব্যবসা বা ছোটখাটো এন্টারপ্রেনারশিপ করতে পারি। কিন্তু যেহেতু আমরা ব্যাংকিং সাইড, সেজন্য আমাদের জন্য আসলে কোনো প্রোডাক্ট কখনো মানে নারীদের জন্য কোনো প্রোডাক্ট আসলে তেমন কিছু হয়নি। নামমাত্র অ্যাকাউন্ট হয়েছে, কিছু কিছু ব্যাংক ক্রেডিট কার্ড এনেছে। এই নারীদের কমপ্লিট ইনক্লুশনে আনার জন্য, ব্যাংকিং ইনক্লুশন এনে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করবার জন্য স্যার আমরা কি করতে পারি? ধন্যবাদ স্যার। এই জন্য তো আমরা বলতে আমাদের সিএমএসবিটাকে আমার ফোকাস করতে হবে। মাইক্রো ফাইন্যান্সটাকে সাথে সাথে আমাদের এসবিটাকে ফোকাস করতে হবে, সো দ্যাট আমরা আমাদের নারী উদ্যোক্তা তারা আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। নারী উদ্যোক্তাদের মধ্যেও আমি দেখেছি যে সত্যিকার অর্থে কিছু কিছু নারী উদ্যোক্তা আছে, কিন্তু তাদের মধ্যে যে একটা টোটাল ইউনিটি বা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টোটাল বিজনেস, সেই বিজনেস সে যদি বিজনেস যদি তার মধ্যে সে জ্ঞান না থাকে, আলটিমেটলি শি ক্যানট ডু দ্যাট বিজনেস। সেই প্রেক্ষাপটে তাদের সেই ধরনের জ্ঞানীটা যদি আসে, আমার মনে প্রত্যেকটা ব্যাংকের উচিত, আমার তো যেহেতু এখানে ইমতিয়াজ আছে, ইমতিয়াজ জান আমাদের কিন্তু নারী উদ্যোক্তার জন্য ওটা কিন্তু স্কিম আছে, এবং শুধু স্কিম না, এটা রিফাইন্যান্সের ব্যবস্থা আছে। সুতরাং সেই প্রেক্ষাপটে প্রত্যেকটা ব্যাংকের উচিত হচ্ছে যে আমি যদি আমাদের জনগোষ্ঠীর অর্ধেককে যদি আন্ডারলাইজ করে ফেলে রাখি, হোয়াট উইল হ্যাপেন? এটা অর্থনীতির জন্য, দেশের জন্য তো কল্যাণ বই আনবে না। সুতরাং নারী উদ্যোক্তাদেরকে অবশ্যই আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং তাদেরকে জন্য আমাদের স্কিম থাকতে হবে, এবং সেটা আমি আপনার সাথে পুরো একমত। এবং আমরা কিন্তু প্রিমিয়ার ব্যাংকে সেটা অলরেডি চালু করেছি। দ্যাটস হোয়াট উই আর ডুইং। আমি অন্যান্য যারা এখানে, যেহেতু এটা ব্যাংকার্স ক্লাব, যে ফোরামে যারা আছে, তাদেরকে রিকোয়েস্ট করবো যে যেহেতু সেখানে নারীরা আমাদের সমাজের জনসংখ্যার অর্ধেক, তারা আমাদের প্রতিনিধিত্ব করে। এছাড়াও কোভিডের মধ্যে অনেক পুরুষ হারিয়ে গেছে, তাদেরকে ধরে রাখার জন্য অবশ্যই নারীদেরকে সামনে এগিয়ে আনতে হবে এবং তাদেরকে সেভাবে আর্থিক সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে নিতে হবে, এটাই বিশ্বাস করি। আমরা আরো কোশ্চেন নেব। আমি একটু আসছি। স্যার আসসালামু আলাইকুম। আরেকবার আমি দু একটি কথা বলতে চাই, এটা ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে। ব্যাংকার্স ক্লাব, আমি আমার প্রথম বক্তব্যে বলেছিলাম ওয়েলফেয়ার, রিক্রিয়েশন এবং ডেভেলপমেন্টকে সামনে রেখেই তার কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে ব্যাংকার্স ক্লাব আমাদের সম্মানিত যে অতিথিরা আসছেন তাদের কাছে দাবি করেছিলেন যে একটা ব্যাংকার্স হসপিটাল প্রতিষ্ঠা করা। প্যারালালি বিভিন্ন সংগঠনের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে সন্তানরা নিজস্ব প্রতিষ্ঠানগুলোতেই ভালো মানের শিক্ষা পাচ্ছেন। আমাদেরও একইভাবে সে পরিকল্পনাগুলো আছে, যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে একটা মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা এবং স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল করা। সে বিষয়ে আপনার পরামর্শ কি স্যার? আপনার যদি একটু দয়া করে বলতেন। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার কাছে যে পরিসংখ্যানটা আছে, প্রায় 1,20,000 লোক ব্যাংকিং সেক্টরে কাজ করে। 1,20,000 এমপ্লয়ি, মানে কর্মকর্তা মিলে সব মিলে 1,20,000 লোক বেড়ে কাজ করে। আরো বড় বেড়ে যেতে পারে। আমার ফিগারটা আমরা শুধু সোনালী ব্যাংকের এমডি স্যার যখন এসেছিলেন, আমরা দেখেছি শুধু সোনালী ব্যাংকে আছে 93,000 এমপ্লয়ি সব মিলিয়ে। বাট যে আমার কাছে এটা একটা চেঞ্জ হতে হবে, একটু বোধহয় স্যার বাড়তে পারে। সুতরাং আমার মনে হয় এটা ভলান্টারিলি, এবং প্রত্যেকটা, যেহেতু ব্যাংকের এমডিদের সাথে আপনাদের যোগাযোগ আছে, আপনার এমডির সাথে কথা বলে মান্থলি একটা যদি লেভি দিয়ে দেন, সিম্পল অ্যামাউন্ট, ইট উইল বি বিগ অ্যামাউন্ট। আমি যদি 2 লক্ষ লোক ধরি, 2 লক্ষ লোক যদি সত্যি করতে 500 টাকা করে দেয়, কত টাকা হয় মান্থলি, ইউ নো ইট ওয়েল। সে প্রেক্ষাপটে তাদের সন্তানেরা সেখান থেকে চিকিৎসা সুবিধা পাবে। কারণ মানব শক্তি হচ্ছে দেশের জন্য বিরাট সম্পদ। আজকে দেশ থাকতে একটা হচ্ছে অবয়ব। আমি বলতে ব্যাংকের কথা বলে, ব্যাংক একটা অবয়ব, এটার ভিতরের অন্তঃসার জিনিস হলো যে মানব সম্পদ। সেই মানব সম্পদকে যদি আমরা সত্যিকার অর্থে ট্রান্সফর্ম করতে, রিয়েল ম্যান পাওয়ার, তাদেরকে অবশ্যই স্বাস্থ্য সুবিধা দিতে হবে। আজকে কোভিড এর ফলশ্রুতিতে আমরা বুঝে গেছি আমরা স্বাস্থ্যের মধ্যে কত নড়বড় অবস্থানে আছি। আমরা যে সিচুয়েশন ফেস করতেছি, সেই সিচুয়েশনটা যদি মাইক্রো লেভেলে ব্যাংকাররা যদি ব্যাংকারগুলোকে সেভাবে অ্যাড্রেস করতে পারতো, তাহলে তো অ্যাটলিস্ট যে সেক্টর আছে সেখানে কথা, শুধু সরকারের কথা তো নাই, যদি সেভাবে করতে পারতো, ইট কুড বি এ গুড ডিসিশন। তো আমি জাফর সাহেবের কথা সূত্র ধরে বলতে চাই যে এমডি সাহেবের সাথে কথা বলে আপনারা এটা কোনো একটা লেভি মানলি করা যায় কিনা, আপনার গ্রেড অনুযায়ী, যে কেউ 1000 দিল, কেউ 500 দিল, কেউ 200 দিল, কেউ 100 দিল, মিনিমাম কিছু পার্টিসিপেশন থাকতে হবে। সেভাবে করলে ইট উইল বি বিগ ফান্ড। আমার মনে হয় এটাতে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর সাহেব আপনাদের সাপোর্ট দেবেন,
যে ইজ রিকোয়ার্ড। বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনাদের অনেক টাকা পড়ে থাকে, আপনারা জানেন তো নিশ্চয়ই। বাংলাদেশ ব্যাংক অনেক টাকা, আপনার যে ইন্স্যুরেন্সের টাকা দেন হুজুরের জন্য, হিউজ অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট। আপনি বাংলাদেশ ব্যাংক থেকে কারা টাকা পাইছে? আপনি আইসিআইসিআই ইসলামী ব্যাংকের লোক হাই হাই কত রাস্তা রাস্তা টাকা পাইছে। সুতরাং আমি মনে করি যে আমাদের যে ইন্স্যুরেন্সের যে টাকাটা আছে সেখান থেকে কোনো কিছু আমরা পাই কিনা, দ্যাট হোয়াট ইউ ক্যান ডিসকাস উইথ দ্য বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এবং আমাদের যেটা ফান্ড নিজেদের পুল করতে পারি ছোট করে শুরু করে দেন। শুরু করার পরে অনেকগুলো লোক আসবে, কিন্তু কারো দিকে তাকাতে দরকার নাই, কোনো পার্টির কাছ থেকে কোনো নেওয়ার দরকার নাই, নেভার। এগুলো করবেন নিজেরা নষ্ট হয়ে যাবেন, দরকার নাই। আমরা নিজেদের শক্তিতে বললেন হয়ে নিজের কিছু করার চেষ্টা করি। আমার মনে হয় দ্যাট উইল বি দ্য বেস্ট ওয়াইজ ডিসিশন ফর দি ক্লাব। ক্লাব সেভাবে মুভ করেন। আপনাদের মেম্বার কত আছে আমি জানি না এখন, মেম্বার যত আছে 1000 এটা বাড়ান তাদের কাছ থেকে ওটা আপনি মোটামুটি হসপিটালের জন্য টাকা নেন, সবাই দেবে। এখন তো মানুষ তো টাকা দিয়ে কি করবে, মানুষ তো বুঝে গেছে এখন যে টাকা থাকলে সবকিছু হয় না। টাকা দিয়ে সবকিছু হলে নুরুল ইসলাম বাবুল তো মরতো না, কথা বলতেছি, তার তো টাকার অভাব আছে, বাট বাঁচতে পারে নাই। সুতরাং সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট সময়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়। আপনার সেটা নেন। নিলে আমার যদি কোনো সাপোর্ট লাগে আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ পায়ে খাড়া, আই উইল গিভ ইউ দ্য সাপোর্ট। স্যার এখানে শুধু আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি স্যার, আমরা আনুষ্ঠানিকভাবে ব্যাংকার্স ক্লাব তার প্রতিষ্ঠার প্রথম মিটিং এই এই ব্যাপারে ব্যাংকার্স একটা কম্বাইন্ড হসপিটাল প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়, এবং পরবর্তীতে এবিবিতে এটা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় এবং প্রাথমিকভাবে সম্মতি জ্ঞাপন করেন এবিবি সম্মানিত সভাপতি এবং সম্মানিত ভাইস প্রেসিডেন্ট বিন্দু। জি স্যার, আমরা আশা করছি যে সুবিধামতো সময়ে আমরা এই উদ্যোগটাকে শুরু করতে পারবো উইথ দ্য গাইডেন্স অফ আওয়ার মার্কেট লিডার্স। এখানে স্যার আমরা জানাতে চাই ব্যাংকারদের সুবিধার্থে ব্যাংকার্স ক্লাব ও বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে একটি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল 2018 সালেই। কোভিডকালীন সময়ে আমরা একটা ডিজিটাল প্লাজমা ব্যাংক প্রতিষ্ঠার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সাথে একজন এ পজিটিভ রক্তের জন্য আবেদন করেছেন, আমরা বিস্তারিত অনুষ্ঠানের শেষেই আমরা দিয়ে দেব। যদি আমাদের ব্যাংকারদের ভিতরে ও পজিটিভ কেউ সহায়তা করতে চান, আপনারা সরাসরি আজকেই হসপিটালে ভর্তি আছেন আমাদের একজন ব্যাংকার, তার জন্য রক্ত সহায়তা করতে পারেন। আমি দর্শকদের শ্রোতাদের উদ্দেশ্যে এবং আমাদের সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে জানাতে চাই, ব্যাংকার্স ক্লাব ও বাংলাদেশ লিমিটেডের সদস্যদের জন্য এবং সমগ্র বাংলাদেশের ব্যাংকারদের জন্য ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে কিছু হসপিটালের সাথে আমাদের ডিসকাউন্ট এগ্রিমেন্ট রয়েছে। এর ভিতরে রয়েছে ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ল্যাবের হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, জেড.এইচ. শিকদার মেডিকেল কলেজ, আইচি হসপিটাল লিমিটেড, ক্রিসেন্ট হসপিটাল লিমিটেড, লুবানা হসপিটাল লিমিটেড, ফারাজি হসপিটাল লিমিটেড, ইবনে সিনা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড সিএসবিএফ হেলথ কেয়ার সেন্টার। এখানে সবগুলো হসপিটালে ব্যাংকারদের জন্য ডিসকাউন্ট রয়েছে। আর শুধু কোভিড এর জন্য আমরা ইতিমধ্যেই এগ্রিমেন্ট সাইন করেছি জেড.এইচ. শিকদার ওমেন্স মেডিকেল কলেজ, আইচি হসপিটাল লিমিটেড এবং সিএসবিএফ হেলথ কেয়ার সেন্টার লিমিটেড। ইউনাইটেড হসপিটাল থেকে আমরা একটা কোভিড এর আজকে একটা প্রাথমিক মেইল পেয়েছি। আমরা আশা করছি যে আজকের প্রোগ্রাম শেষে আমরা এই ব্যাপারেও একটা সুসংবাদ আমরা আমাদের, আজকে না হলেও কালকে আমরা একটা সুসংবাদ আমাদের দর্শকদের জন্য দিতে পারবো। তো আমাদের প্রতিটা হসপিটাল হেল্পলাইন নাম্বার গুলো দেওয়া আছে। তারপরে যদি প্রয়োজন হয় বিসিবিএল এর হেল্পলাইন নাম্বার আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আপনারা পাবেন, সেখানে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সহায়তা নিতে পারেন। আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাচ্ছি, আমরা আসলে গল্প করতে করতে 1.5 ঘন্টারও অধিক সময় অতিক্রম করেছি। আমরা আবারও একটু চলে যাচ্ছি মাসুদ শুভর কাছে। আমরা দর্শক প্যানেলের লাস্ট কোনো কোশ্চেন যদি শুভ আনতে চান এবং লাস্ট আপডেটটাও জানাতে চান, কতজন দর্শকের কাছে আমরা এই মুহূর্তে পৌঁছেছি? মাসুদ শুভ। ধন্যবাদ রাশেদ ভাই। এখন পর্যন্ত আমরা 12,500 দর্শকের কাছে পৌঁছাতে পেরেছি যারা আমাদের প্রোগ্রামটি দেখেছেন বা দেখছেন এখন পর্যন্ত। আমি আর একটি প্রশ্ন স্যারের জন্য অ্যাড করছি, যেটি করেছেন এহসান উদ্দিন আহমেদ। উনি স্যারকে জিজ্ঞেস করতে চেয়েছেন যে স্যার, ডু ইউ ফাইন্ড এনি অপরচুনিটি ইন ট্রেড বিজনেস অফ বাংলাদেশ, এবং সাথে আরো একটি প্রশ্ন করেছেন যে হাউ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট will impact in future due to COVID situation and other situation currently. এই দুটো কোশ্চেনই এখন পর্যন্ত রাখছি।
না, থ্যাংক ইউ। ট্রেড ফাইন্যান্সটা মেইনলি ফর হোয়াট? ট্রেড ফাইন্যান্সটাকে আমরা বলে ইম্পোর্টটাকে সাধারণত আমরা ট্রেড ফাইন্যান্স বলি। লোকাল যে সমস্ত ট্রানজেকশন হয় অডিট ফর্মে বা সিটি ফর্মে, সেটাকে অডিট ফর্মে সেটাকে আমরা ট্রেড ফাইন্যান্স বলি। সেই প্রেক্ষাপটে যে আমাদের চেইন, সাপ্লাই চেইনটাকে সত্যিকার সচল রাখার জন্য ডিমান্ড যারা করে, যারা পারচেজ যারা করবে বা ভোক্তা, তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য একটা মিডিয়া দরকার আছে। সেই জন্য ট্রেড ফাইন্যান্স কাজগুলো করে থাকে। আমি মনে করি যে এটার দরকার অবশ্যই আছে, কারণ কোনো ভোক্তা যদি জিনিসটা সঠিক পেতে পারে না, তাকে অবশ্যই তো মিডিয়া যেতে হবে। সেই জন্য তাদের এই কাজটুকু করার জন্য দিস পিপল আর দেয়ার। আর একটা এক্সপোর্ট ইম্পোর্টের যেটা কথা বললেন, এক্সপোর্ট তো যেহেতু বিশ্বব্যাপী এই প্যান্ডেমিক এর ব্যাপারটা আছে, বিশ্বে যতক্ষণ পর্যন্ত না সিচুয়েশন আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু সিচুয়েশন যা বর্তমান আছে সেটাকে ভালো হবে চিন্তা না করে কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। যে সিচুয়েশন এই জন্য আমরা এটা ধরে রাখতে পারি সেটা চেষ্টা করতে হবে। তবে সুখের বিষয় এটা, আমরা আমাদের গার্মেন্ট সেক্টরে যেটা শুনছি যে তারা নতুন নতুন অর্ডার পাচ্ছে এবং নতুন করে কেউ এলসি ক্যান্সেল করতেছে না। সবকিছু মিলাইয়া পজিশনটা আমার মনে হয় খারাপ না। এপ্রিল মেতে খারাপ ছিল, বাট মে শেষের দিকে জুনের প্রথম দিকে দেখলাম যে এটা একটু রিভাইভ করেছে। সেই প্রেক্ষাপটে এক্সপোর্টটা আশা করি যে আমাদের ইনশাআল্লাহ, যেহেতু আমরা এখনো এক্সপোর্টটা ফুলে আরএমজি বেসড, সেটা মনে হয় সামনে আরো বেড়ে যাবে। কিন্তু সাথে সাথে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য নতুন এন্টারপ্রেনার ক্রিয়েট করতে হবে। কারণ আপনি জানেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের ওষুধ কিন্তু এখন অনেক অনেক সমাদৃত এবং ভেরি এফেক্টিভ। সেই প্রেক্ষাপটে বিভিন্ন দেশের মধ্যে যদি আমরা এই যে আমাদের ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টগুলো যদি করতে পারি, একটা প্রজেকশন করে দেখলাম যেন আমি 2025 সালের মধ্যে তারা বোধহয় হাফ বিলিয়নের মতো তারা এক্সপোর্ট করতে পারবে। ওকে, লেট আস স্টার্ট ইট, আমরা সেভাবে মুভ করবো। হ্যাঁ, আর ইম্পোর্টের ব্যাপারে যেহেতু মানুষের হাতে যেহেতু টাকা নাই, মানুষের পার্চেসিং পাওয়ার নাই, সুতরাং জেনারেল বক্তা যারা আছে তারা তো ডেফিনেটলি সেখানে ইম্পোর্টটা কমে যাবে। ইম্পোর্ট কমে গেলে র মেটেরিয়ালসটা কমে যাচ্ছে আমরা চাই না। র মেটেরিয়ালস ইম্পোর্টটা অবশ্যই থাকতে হবে, সো দ্যাট আমার ইন্ডাস্ট্রি এবং আমার এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বিশেষ করে যেগুলো আছে সেগুলো যদি চলমান থাকে আমার চিন্তা করতে হবে। কিন্তু কনজিউমার গুড যেটা আছে, আমরা এখন সত্যিকার অর্থে আমার দৃষ্টিটা আমার দেশের মধ্যে নিয়ে আসি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলতেছেন যে তোমরা কোথাও 1 ইঞ্চি জায়গায় খালি রাখিও না, অর্থাৎ বিশেষ করে উনি এগ্রোর উপর বেশি মানে আয় করতেছেন। এখন আমি আপনাকে একটা কথা বলি, এই বছরটা আপনি এগ্রো বিজনেসটাই মেইন হবে। এগ্রো বলতে শুধু ধান চাষ করা না, এগ্রো বলতে তো এখানে পোল্ট্রি আসছে, এখানে ডেয়ারি আসছে, এখানে হর্টিকালচার আসছে, এখানে ফিশারি আসছে, সবকিছু মিলিয়েই কিন্তু আপনার সত্যিকার এবং প্রসেসিং ইন্ডাস্ট্রি উদ্যোগে সবকিছু মিলিয়েই কিন্তু এগ্রো। সুতরাং এই এগ্রোটাকে আমাদেরকে কন্টেইন করতে হবে, যেন আমাদের এমপ্লয়মেন্টের যে লেভেলটা আছে সেই এমপ্লয়মেন্টের লেভেলটা যেন বাড়ে, যেন না কমে। দ্যাট হোয়াট উই শ্যাল হ্যাভ টু লুক ইনটু। ধন্যবাদ স্যার। আপনাকে একটা বিষয়ে একটু আপনার পরামর্শ চাইবো আমরা। আপনি নিশ্চয়ই জেনে আনন্দিত হবেন যে এবিবির অনারেবল চেয়ারম্যান মিস্টার আলী জেফিকার স্যারের পরামর্শে এবং ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে স্যার ডিজিটাল ট্রান্সফরমেশন অফ ব্যাংকিং বাংলাদেশ পার্সপেক্টিভের উপর একটি স্টাডি পেপার তৈরি করা হয়েছে। ব্যাংকার্স ক্লাবের বাংলাদেশের বিভিন্ন অভিজ্ঞ ব্যাংকার এবং সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এই স্টাডি পেপারটি তৈরি করে এবং গত 9 জুলাই এটা এবিবিতে প্রেরণ করা হয়েছে। এই স্টাডি পেপারে টোটাল ব্যাংকিং রিফরমেশন এবং প্রসেসিং ইঞ্জিনিয়ারিং এবং ডিজিটালাইজেশন নিয়ে বিভিন্ন পরামর্শ এবং ধারণাপত্র পেশ করা হয়েছে। এটা করতে যে স্যার একটা জিনিস আমাদের নোটিশে এসেছে, যেটা আপনার কাছ থেকে একটু আপনার পয়েন্ট অফ ভিউতে জানবো। আমরা দেখলাম যে সিঙ্গাপুরে যেমন ওসিবিসি ব্যাংক, ইউএসএ তে আমরা দেখেছি ক্যাপিটাল ওয়ান, ইউকে তে স্যান্টান্ডার এবং ইন্ডিয়াতে আইসিআইসিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং অ্যাক্সিস ব্যাংক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ইউজ করছে এবং তারা ভয়েস ব্যাংকিং এর যেটাকে আমরা বলছিলাম যে লিস্ট পেপার ব্যাংকিং বা লেস ক্যাশ ব্যাংকিং বা অ্যাপস বেসড যেটা ব্যাংকিং আমরা বাংলাদেশে ভাবছিলাম যে নতুন কিছু, এখন বলা হচ্ছে অ্যাপস তো লাগবে না, জাস্ট ইউ মেক এ ভয়েস কল and that will transform into your transactions. So voice banking কনসেপ্টটা চলে আসছে with the use of artificial intelligence. এই ব্যাপারে স্যার আপনার একটু অপিনিয়নটা জানতে চাই। প্রথমটা ইন্টেলিজেন্স ব্যাংকিং এর ব্যাপারটা আপনাকে একটু কথা বলতে চাই। অনেকের মনে হচ্ছে রোবট বলতে মনে হচ্ছে, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যাংকিং মানে একটা রিয়েল টাইম অনলাইন ডিজিটাল ব্যাংকিং। সুতরাং কথা
রিয়েল টাইম অনলাইন ডিজিটাল ব্যাংকিং। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে এটা ভালো উদ্যোগ, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। পৃথিবীর সব দেশের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে এবং আমাদের সেভাবে আমাদেরকে নিজেদেরকে বিল্ড আপ করতে হবে। এই জন্য আমি বারবার আপনার কথা বলছি যে আমাদের ক্যাপাসিটি বিল্ডারটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্যাপাসিটি বিল্ডার, আমাদের যে কাজটা করব, আমার তো সফটওয়্যার বাইর থেকে আনি, আমি হার্ডওয়্যার বাইর থেকে আনি, সবকিছু বাইর থেকে আনি, এবং এগুলো চালানোর জন্য যে লোকগুলো আছে সেগুলো কত স্কিল, সে আমাদের স্কিল লোক রেডি করতে হবে। এবং এই যেটা সফটওয়্যার ব্যাপার এবং হার্ডওয়্যার যেটা বললাম সেগুলো আমরা করতে হবে। তবে এটা মনে রাখতে হবে, এটা করে যেন আমরা কোনো মতে যেন আমার ওই যে যেন কাট না হয়, আমার এমপ্লয়মেন্ট কাট যেন না হয়। কারণ আমরা লাক্সারি টেকনোলজি বিশ্বাস করি। লাক্সারি টেকনোলজি বলতে আমি এটাই বুঝাচ্ছি, যখন যেটা প্রয়োজন সেটাই আমাকে করতে হবে। বর্তমান সিচুয়েশনের কারণে আমাদের এমপ্লয়মেন্টে কোনো হাত দেওয়া যাবে না, এটাকে বাড়ানো ছাড়া। আপনি যেটা বলছেন রোবট ব্যাংকিং বা লোকজন ছাড়া যে আমি এসে শুধু কাজ করবে, সেই প্রেক্ষাপটে আর্টিফিশিয়াল যদি আমি ব্যাংকিং করি যেটা, সেই প্রেক্ষাপটে আমি এভরি চান্স যে মানুষ কমে যাবে। তো মানুষ বলছে তার কোথায় চাকরি পাবে? তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি খুঁজতে হবে। এমপ্লয়মেন্ট অপরচুনিটির জন্য তো এখন প্যান্ডেমিকের ব্যাপারে অনেকে বলছে যে আমরা ঘরে বসে কাজ করতে পারি, কিন্তু আমি কি এখন তো এখানে বসে আমি চাকরি করতে পারি, এখানে বসে হংকংয়ে চাকরি করতে পারি। কিন্তু সিচুয়েশন সেরকম না, সিচুয়েশন উল্টোটা। বরঞ্চ ইন্ডিয়ায় থাকে বা লন্ডন থেকে বা আমেরিকা থেকে লোকজন দেখবেন যে আমাদের এখানে চাকরি করতেছে, আমরা লোকজন আউট হয়ে যাচ্ছে। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে, মেরিট এবং ডিমেরিট। মেরিটটা যদি ডিমেরিট থেকে ছাড়িয়ে যায়, অনলি দে উইল অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, প্রচেষ্টা থাকতে হবে যেন আপনি সে কিউতে থাকেন, রিমেইন ইন ট্র্যাক অফ দ্যাট টোটাল ব্যাংকিং সিস্টেম, যেটা ইন্টেলিজেন্স ব্যাংকিং বলছেন, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাংকিং, সেটা থাকার জন্য আপনাকে থাকতে হবে। বাট এট দি মোমেন্ট এটা অ্যাডপ্ট করা সম্ভব বলে আমার মনে হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আপনি একটা বললেন, কি বললেন যে ভয়েস ব্যাংকিং। ভয়েস ব্যাংকিং এর ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমি ভয়েস ব্যাংকিং হচ্ছে এমন জিনিস যারা কমিউনিকেশন করতে পারে না, বিশেষ করে নিউরো সমস্যার মধ্যে ভুগে যারা সত্যি করতে প্যারালাইজড হয়ে যায়, তাদের সমস্যা তার মেশিন দিয়ে কাজ করে বা ভয়েস দিয়ে কাজ করে। দ্যাট ইজ ভয়েস ব্যাংকিং বলে আমি মনে করি। আমি ভয়েস আমার খুব আইডিয়া নাই। আমি একটু স্যার বলি, মানে ভয়েস ব্যাংকিংটা যেটা প্ল্যাটফর্মটা আমরা স্টাডি করতে যেটা দেখেছি, যে ভয়েস ব্যাংকিং এর থ্রুতে ধরেন আমাদের বাংলাদেশের এখন আমরা, আপনি বলছিলেন স্যার যে এখনো 60% জনগণ সংখ্যার একটা অংশ আমাদের এখনো ব্যাংকিং এ বাইরে আছে। তো ভয়েস ব্যাংকিংটাকে বলা হচ্ছে, যদি আমি জাস্ট একজন অশিক্ষিত মানুষ যে হয়তো সিগনেচার করতে পারে না বা ব্যাংকিং বোঝে না, সে ফোনে একটা অ্যাকাউন্ট জেনারেট করবে, তার মোবাইল নাম্বারটাই হয়তো অ্যাকাউন্ট হবে, সে ফোনে বলবে যে আমার এই অ্যাকাউন্ট ডেবিট হবে, এই ব্যাংকের এই অ্যাকাউন্ট ক্রেডিট হবে, বা আমার ব্যাংকের আরেকটা অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এইটাই ট্রানজাকশনে কনভার্ট হবে। এটা কিন্তু এমপ্লয়মেন্টেশনটা স্যার, এমপ্লয়মেন্টেশনটাকে আরো বাড়াতে পারে স্যার, যদি সব জনগোষ্ঠীকে আমরা ব্যাংকিং এর আন্ডারে আনতে পারি থ্রু দ্য ডিজিটাল টেকনোলজি। বাট সেখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ফ্রডটা কিন্তু ইউ শ্যাল হ্যাভ টু গার্ড এগেইনস্ট দ্য ফ্রড এন্ড ফরজারি। এখানে তো বিভিন্ন ধরনের, একজন বলল যে তার বয়সটা তার না, কথা এটাকে কিভাবে নির্ণয় করবেন? এটা কোড নাম্বার থাকবে, কোন কোড নাম্বার থাকবে? ওইখানে 4টা লেয়ার যেমন ওনারা উত্থাপন করেছেন। প্রথমে হচ্ছে ভয়েসটাকে, যেমন আমরা এখন স্যার কল সেন্টারে কল দিলে কি হয়, আমাকে একটা ডেডিকেটেড নাম্বার থেকে ফোন দিতে হয়, ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন থাকবে, আমার ভয়েস একটা রেকর্ড ওরা স্যার রিড করে নেয়, রিড করলে পরে যখন আমি ভয়েস কথা বলবো তখন ওইটাকেও সে অথেন্টিসিটি চেক করবে। তারপর একটা ওটিপিও চাইলে আমরা দিতে পারি। আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন রয়েছে, 4টা প্যারামিটার রয়েছে, চাইলে স্যার আরো সিকিউরিটি এখানে প্রিকশন নেওয়া যেতে পারে। বাট প্রথম 3টা বা 4টা প্রিকশন দিয়েই বলা হচ্ছে রিস্কটাকে মিটিগেট করে দেওয়া সম্ভব। এটা একটা প্রাইমারি লেভেলের স্যার একটা ডিসকাশন। আমাদের এজেন্ট ব্যাংকিং অথবা আমাদের যে সাব ব্রাঞ্চের জন্য আমরা যে ব্রাঞ্চ ব্যাংকিং করছি, সেটা মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। কারণ এখন তো কস্ট কমাতে হবে, কস্ট কমানোর জন্য এটা কোনো বিকল্প নাই। অর্থাৎ আপনি ব্রাঞ্চ করার যে খরচ, আপনি সাব ব্রাঞ্চে তত খরচ নাই। সেই প্রেক্ষাপটে এই যে আপনি যেটা বললেন ভয়েস ব্যাংকিংটা, সেখানে বিরাট ধরনের সাবধান বলে আমি মনে করি। প্রোভাইডেড যদি আমি সে ধরনের এটাকে আমি চেক দিতে পারি, মানুষের আস্থা যেন আমি অর্জন করতে পারি। মানুষ বিশ্বাস করতে হবে আপনাকে। আপনি বিশ্বাস না করলে আপনি যত কথা তারা বুঝান যে আমার টাকাকে নিয়ে যাচ্ছে বাবা, আমি জানি না, সুতরাং আমি নাই। সুতরাং এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, এটা আমি বিশ্বাস করি। একটা ইন্টারেস্টিং বিষয় হলো স্যার, এই টেকনোলজির জন্য কোনো ইন্টারনেট লাগবে না, কোনো অ্যাপস লাগবে না, যে কোনো সেট থেকে পসিবল। না ঠিক আছে, ওকে, তাহলে বললাম এটা আমাদের স্টাডি করে দেখতে হবে আর কি। জি স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি
আমাদের ব্যাংকার্স ক্লাব প্যানেল থেকে আর কেউ কোনো কোশ্চেন কি অ্যাড করতে চাচ্ছেন? ওপেন ফ্লোর করে দিচ্ছি, একটা বা দুটো কোশ্চেন সর্বোচ্চ। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। হ্যাঁ জি স্যার, আপনার জি, তো মিস্টার মানে আপনি অনেক ওয়েল এক্সপিরিয়েন্সড, দীর্ঘদিনের খ্যাতিমান ব্যাংকার। সো আপনার কাছে স্যার একটা জিনিস শুধু জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের ব্যাড লোনের ক্ষেত্রে যে মানে আমাদের প্রদর্শিত যে আইনটা আছে, এই আইনটা কি আমাদের জন্য আদৌ স্যার মানে পরিবর্তন করা প্রয়োজন অথবা কোনো কিছুর ডেভেলপমেন্ট করা প্রয়োজন? না, যেটা বলছেন না আপনি যে অর্থনীতি আদালত আইন 2003-এর কথা বলছেন আপনি? জি জি স্যার, জি স্যার। সেখানে তো অনেকগুলো ব্যাপার আছে, মানবাধিকার, হিউম্যান রাইটস বলে একটা কথা আছে, কথাটা বুঝছেন না? এই রাইটস এর কারণে কিন্তু বারবার আমাদের শত কিছু থাকার পরেও কথা ছিল যে 90 দিনের মধ্যে এটা ডিসপোজাল হয়ে যাবে, এটা 9 বছরও হয় না। দিস থিংস ইজ মুভিং ইন দ্যাট ওয়ে। সুতরাং সেই সংস্কারটা কিন্তু ওই জুরিসপ্রুডেন্স এবং কোর্ট লেভেলে হতে হবে, লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে হতে হবে। এখানে আমরা তো হলাম যে সত্যিকার অর্থে ভিকটিম, উই আর দ্য ভিকটিম। এখানে আবার কমপ্লিকেটেড মর্টগেজ আছে, মর্টগেজটাও কমপ্লিকেটেড আছে, তো অনেকগুলো ইস্যু থাকে তখন। কিরকম কমপ্লিকেটেড মর্টগেজ? যেমন মর্টগেজ ইস্যুতে তখন আমরা ল এন্ড লিগ্যালিটি কিন্তু আমরা অনেক কমপ্লিকেশন পাই স্যার, যখন আইনগতভাবে হয়তো প্রকৃতভাবে ধরা যায় না অনেক কিছু। হ্যাঁ, সেটা তো লিগ্যাল ডিপার্টমেন্ট আমরা আছে, তারা যদি দেখবে পজিশন, লোকেশন এন্ড ডিভিশন অফ দ্য মর্টগেজার, জেনুইননেস অফ দ্য মর্টগেজার, এভরিথিং ইউ শ্যাল হ্যাভ টু আইডেন্টিফাই। এখানে আমি কারোর উপর ছেড়ে দিলে চলবে না। আমার সত্যিকার অর্থে কোনো মর্টগেজ জমি নিতে চাই, আমাকে তার সমস্ত জিনিসগুলো বুঝে যেতে হবে, আদারওয়াইজ বাংলাদেশে ভুরি ভুরি হচ্ছে বিদায় আমাদের এই সমস্ত কথা আসছে। বাট আপনি দেখেন, যদি আমাদের মর্টগেজ ছাড়া যদি লোন দিই, সেই প্রেক্ষাপটে কিন্তু রিস্ক ফ্যাক্টর আরো অনেক বেড়ে যাবে। যদিও মর্টগেজটা সেভাবে আমরা রিকভার করতে পারছি না, বাট স্টিল দেন এটাও একটা প্রোটেকশন, একটা মরাল প্রেশার তো ওর মধ্যে আছে। যারা ব্যাংকার, তারা যদি বলতে যে একটা প্রপার্টি যদি আমি নিতে চাই, সেখানে আমার তার প্রথমত তার লোকেশনটা ঠিক আছে কিনা, তার পজিশনটা ঠিক আছে কিনা, তার সত্যিকার অর্থের যে টাইটেল ডিড গুলো সব ঠিক আছে কিনা, তার ভ্যালুয়েশন ঠিক আছে কিনা, এগুলো যদি আপনি যদি নিশ্চিত করতে পারেন এবং প্রপার্টি যদি সেই ধরনের মর্টগেজ নেওয়ার মতো হয়, অনলাইন দেন আপনি নেবেন না। নামকে আসতে মর্টগেজ দিয়ে লোন দিলে তো অবশ্যই বিরোধী পড়বেন। আমাদের এখানে যারা ফ্রডুলেন্ট কাজ করতে চায় ক্লায়েন্টের মধ্যে, তারা সবসময় এই সমস্ত কমপ্লিকেটেড প্রপার্টি গুলো ব্যাংকের ঢুকাই দেয়। সুতরাং আমাদেরকে এটার ব্যাপারে সাবধান থাকতে হবে। আমরা অলরেডি আমি প্রিমিয়ার ব্যাংকে কত জিনিস চালু করেছি, পজিশন, লোকেশন, ইন্ডিভিজুয়াল মর্টগেজার এবং ভেরিফিকেশন অফ দ্য টোটাল রেজিস্টার্ড ডিড এবং ভেরিফিকেশন অফ যে তার সাবজেক্ট তার বালাম বুক চেকিং, এগুলো কিন্তু মাস্ট। এগুলো যদি আমি করতে পারি, আমার মনে হয় সেখানে কিন্তু কিছু রোধ করা যাবে। আদারওয়াইজ তো রিস্ক আছেই। ইনভেস্টমেন্ট ইজ এ সিরিয়াস রিস্ক। সেই রিস্কটাকে আপনাকে মিটিগেট করতে গেলে ব্যাড লোনের বিশাল একটা পোরশন আমরা কিন্তু স্ট্যাক হয়ে আছি স্যার। স্ট্যাক আছে অবশ্যই, প্রায় 1,10,000 কোটি টাকার মতো। এটা বিরাট ব্যাপার, এটা অর্থনীতিকে পিছনে টানতেছে। এটার কস্টটা দোজ হু দ্য গুড ক্লায়েন্ট, তারা বিয়ার করতেছে। এটা নাহলে আমি তো অটোমেটিক্যালি যেতে পারতাম। এই যে আমার 9% বললেন না, আমি তখন 9% ইল হয়ে যাবে 8%, যেহেতু 1,10,000 কোটি টাকার একটা বিরাট বোঝ আমার গায়ের উপর পড়তেছে। সেই প্রেক্ষাপটে ইট ইজ রাদার পুলিং আস ব্যাক। এটার থেকে পরিত্রাণের জন্য আমার মনে হয় এটা লিগ্যাল ফোরামে, কোর্ট পর্যায়ে তারা একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে ব্যাংকের কাছে মর্টগেজ দেওয়া মানেটা কি। সে টাকা নিয়েছে সেই জন্য দিয়েছে, তাকে কোনো ধরনের নির্দেশন দেওয়া যাবে না। এটা এবং যে এনআইএক্টের কেস যেগুলো আছে, সেগুলো সামারিলি বছরের পর বছর না ঘুরাইয়া উইদিন স্পেসিফিক টাইম পিরিয়ড এটা ডিসপোজাল করা দরকার বলে আমি মনে করি। সেখানে হিউম্যান রাইটস কোনো ভঙ্গ হবে না, বরঞ্চ আমি মনে করি দুষ্টের দমন সৃষ্টি, যারা ভালো সৃষ্টি তাদের পালন করা হবে। ধন্যবাদ। আমরা প্রায় 100 মিনিট সময় অতিবাহিত করেছি, আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে। আমি মাসরুর শুভকে অনুরোধ করব ঝটপট প্রশ্ন এবং ঝটপট উত্তর পর্ব নিয়ে চলে আসার জন্য। ধন্যবাদ রাশেদ ভাই, আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম পুরো আলোচনাটাই, এবং কিভাবে 100 মিনিট আসলে চলে গেল এটাই আসলে টের পাওয়া কঠিন হয়ে গেছে। আপনি বলাতে বুঝলাম যে 100 মিনিট হয়েছে। স্যারের কাছে প্রশ্ন খুব ঝটপট প্রশ্ন করব, উত্তরও আশা করি ঝটপট পেয়ে যাব। প্রথম প্রশ্ন স্যারের কাছে হচ্ছে, স্যারের প্রিয় খেলা বা স্পোর্টসটা কি? ক্রিকেট। ক্রিকেট, থ্যাংক ইউ স্যার। আমাদের অনেকেরই ক্রিকেটই মনে হয় সবচেয়ে পছন্দের খেলা। দ্বিতীয় প্রশ্ন,
স্যার কাচ্চি বিরিয়ানি নাকি সাদা পোলাও নাকি সাদা ভাত, কোনটা বেশি পছন্দ? একদম সাদা ভাত। সাদা ভাত, মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে মাছে ভাতে বাঙালি। থ্যাংক ইউ স্যার। তৃতীয় প্রশ্ন, যদি স্যার ব্যাংকার না হতেন তাহলে কোন পেশা বেছে নিতেন? ব্যাংকার না হলে আমি প্রফেশনাল লয়ার হতাম, ব্যারিস্টার। ইন্টারেস্টিং স্যার। এর পরের প্রশ্নটি হচ্ছে, যদি স্যার কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ডেবিট কার্ডে নাকি চেক বইয়ে? ডেবিট কার্ড অনেক বেটার, চেক বই তো কস্ট ইনভলভ হয়। আচ্ছা স্যার। আর শেষ প্রশ্নটি করছি স্যার, সামনে ঈদ আসছে, সো ইন বিটুইন আমরা কোনটি বেশি পছন্দ, রোজার ঈদ নাকি কোরবানির ঈদ? পছন্দ সবসময় তো রোজার ঈদ, কোরবানির ঈদটা অনেক ঝামেলাপূর্ণ। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমি আবারও আমাদের রাশেদ ভাইয়ের কাছে ফেরত যেতে যাচ্ছি। রাশেদ ভাই, কন্টিনিউ প্লিজ। ধন্যবাদ মাস্টার শুভ। আমি লাস্ট কোশ্চেনটা নিচ্ছি আমাদের ব্র্যান্ড এন্ড মার্কেটিং সেক্রেটারি জনাব মোহাম্মদ তারেক উদ্দিন ভাই। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। স্যার আমরা শেষ প্রশ্নটা করতে চাই বাংলাদেশকে নিয়ে, আপনার স্বপ্ন নিয়ে। আপনাকে আমি জাস্ট রিসেন্ট একটা রিপোর্ট বলি। ইকোনমিস্টের রিপোর্টে বলছে বাংলাদেশের ইকোনমি রিলেটিভলি সেফ ফ্রম কোভিড-19 ফল আউট। উই আর ইভেন ahead than ইন্ডিয়া, পাকিস্তান or শ্রীলঙ্কা। 4টা প্যারামিটার তারা কনসিডার করেছে। একটা পেরিড পাবলিক ডেট অফ পার্সেন্টেজ অফ জিডিপি, একটা কস্ট অফ বরোইং, একটা রিজার্ভ কভার, আর একটা ফরেন ডেট। সো আপনার স্বপ্নটা আমাদের জন্য স্যার, আপনার ফিউচার গাইডলাইনটা এই 45 বছর। আমি তো প্রথমে তোমাদের বললাম না, আমার এক্সটার্নাল বোরিং অত্যন্ত কম এবং আমার ডোমেস্টিক বোরিং ঠিক সেই ধরনের না। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যে প্যারামিটার রিজার্ভ যেটা আছে, ইট ইজ সাফিসিয়েন্ট। সুতরাং আমাদের যে কন্টেন্ট করার জন্য মানুষের থাকতে হবে, সে প্ল্যানিং থাকতে হবে, সে পলিসি থাকতে হবে। আমরা যা করছি, সঞ্চয় যা আছে, সেটা যেন আমরা এই সময়ের জন্য এগুলো যেন সবাই কাজে লাগাইয়া আমার ওই যে ছিন্ন তার যেন আমার জোড়া লাগাইতে পারি, সে যতক্ষণ সেটা না হচ্ছে সেই সাপোর্টটা আমরা দিতে পারি। বিশেষ করে আমার এক্সপার্টেড রিমিটে যারা পাঠায়, সে ভাইদেরকে আমাদের টেক কেয়ার করতে হবে ডেফিনেটলি। আমার সত্যিকার অর্থে আমার গার্মেন্টসে যারা সত্যিকার অর্থে রিজনেবলি তারা সাফার করছে, সম্মুখীন হচ্ছে, তাদের দেখতে হবে। এগুলো যদি আমরা করি এবং নতুন করে ডাইভার্সিফাইড যদি আমি এক্সপোর্ট মার্কেট ক্রিয়েট করতে পারি, আমি মনে করি বাংলাদেশের যে সম্বন্ধে যে সমস্ত ধারণা ইকোনমিক্স থেকে আসছে, এটা অবশ্যই ভালো, অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট, এবং দেশের অর্থনীতি ঠিক সেভাবে এগিয়ে যাবে এবং দেশটা ইনশাল্লাহ আমরা যেভাবে চিন্তা আমরা করছি সোনার বাংলা, সেই সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আমরা আসলে মন্ত্রমুগ্ধের মতো আমরা শুভ যেটা বলছিল সেভাবেই শুনে গেছি। অনেক সময় পার হয়ে গেছে, আমরা বুঝতেও পারিনি। আমাদের দর্শক শ্রোতা, আমাদের ব্যাংকার্স ক্লাবের সদস্য এবং সমগ্র বাংলাদেশের ব্যাংকারদের উদ্দেশ্যে আপনি একদম সংক্ষেপে শেষ কি বক্তব্য রাখবেন? আমি প্রথমেই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, বিকজ আই লাভ মাই পিপল, দে আর মাই কমিউনিটি ব্রাদার। ব্যাংকিং ইন্ডাস্ট্রির যত ভাই আছে সবাই ভালো থাকুক, সবাই সৎ থাকুক, সবাই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে তাদের মনোবল অক্ষুণ্ণ রেখে, তাদের প্রপারলি ট্রান্সপারেন্সি রেখে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করুক। দেশের অর্থনীতিতে তাদের যে অবদান, সে অবদানটাকে আমার মতো করে যে চিন্তা সবাই যেন করতে পারে যে আমি একজন সত্যিকার এখানে আমার কন্ট্রিবিউশন অনেক আছে। আমার আজকে এই জিডিপি যে প্রবৃদ্ধি, সেটার পেছনে ব্যাংকিং এর সেবার অনন্য ভূমিকা আছে। সেখানে আমি ব্যাংকার হিসাবে আমি কৃতিত্বের দাবিদার। আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যারা আছে তারাও সেই দাবি রাখবে বলে আমি বিশ্বাস করি। তাদের সে পতাকা উঁচু করে সামনে এগিয়ে যায়, সেটা আমার তাদের প্রতি আহ্বান থাকবে। স্যার, আপনার মতো একজন অভিজ্ঞ ব্যাংকারকে আজকে আমাদের সাথে পেয়ে এবং আপনার মতো একজন মার্কেট লিডার আমাদের ব্যাংকার্স ক্লাবের সম্মানিত সদস্য, এই জন্য আমরা গর্ববোধ করি। ব্যাংকার্স ক্লাবের সদস্যরা, সকল সদস্যই নিশ্চয়ই এটাকে অত্যন্ত আনন্দের একটি এবং গর্বের বিষয় হিসেবেই গ্রহণ করে। আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি ক্লাব সভাপতির কাছে চলে যাব। তার আগে আমি জানাতে চাই, আমাদের অনেক ব্যাংকার এই মুহূর্তে করোনার সাথে লড়াই করছেন। অনেকেই আপনারা জানেন হয়তো হসপিটালে ভর্তি রয়েছেন। আমাদের অনেক সিনিয়র দু একজন ব্যাংকার এই মুহূর্তে হসপিটালে রয়েছেন। আমি ব্যক্তিগত প্রাইভেসির কথা চিন্তা করে আমি সে নামগুলো হয়তো বলছি না, কিন্তু আমরা সবার সুস্থতা কামনা করছি। সকল সদস্যদের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের অসুস্থ ব্যাংকার যারা রয়েছেন, যারা কোভিড বিরুদ্ধে
আহ, আহ, চেষ্টা করছেন কোভিডের সাথে লড়াই করে টিকে থাকার জন্য, তাদের জন্য দোয়া করবেন। আমরা 21 জন ব্যাংকারের একটি তালিকা পেয়েছি যারা কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা সকল বিদেহী আত্মার শান্তি কামনা করি, একই সাথে শোকাহত পরিবারের মঙ্গল কামনা করছি। এবং আমি চলে যাচ্ছি আমাদের ক্লাব সভাপতির কাছে তার সমাপনী শুভেচ্ছা বিনিময়ের জন্য। থ্যাংক ইউ মিস্টার রাশেদ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমরা অনেক সত্যি ধন্যবাদ। আমরা সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার আজকের বক্তব্য ব্যাংকারদের জন্য পাথেয় হয়ে থাকবে এবং আমরা মনে করি যে আগামী দিনগুলোতেও আপনার দরজা আমাদের জন্য খোলা থাকবে। আমরা যে কোনো প্রয়োজনে আপনার কাছে যেতে পারবো, আপনার পরামর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব ব্যাংকিং সেবায় এবং আমাদের ব্যাংকার্স ক্লাবের যে সমস্ত উদ্দেশ্য আছে সেগুলোকে নিয়ে। একইভাবে আমি দোয়া চাইবো আমাদের একজন পরম শ্রদ্ধেয় সিনিয়র ব্যাংকার, যেহেতু নাম প্রকাশ করেনি আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না, ওনার জন্য দোয়া চাচ্ছি। সকল যারা অংশগ্রহণ করেছেন সকল ব্যাংকারের কাছ থেকে আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে এবং যারা সুস্থ আছে তাদেরকে আল্লাহ যেন হেফাজত করে। আগামী কয়েকদিন পরে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি, যাতে করে আমরা ঈদের আনন্দটুকু সবার মাঝে শেয়ার করে নিতে পারি। যারা এখন আক্রান্ত হয়েছেন তাদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করে এবং যারা সুস্থ আছেন আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখে, এই প্রত্যাশা ব্যক্ত করে স্যারের প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে স্যারের সুস্বাস্থ্য কামনা করে পারিবারিক শান্তি কামনা করে। স্যার বক্তব্যের মধ্যে বলেছিলেন ওনার ছেলে মেয়ের কথা, উনি একজন সফল বাবাও যিনি সন্তানদেরকে তাদের উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সকল ব্যাংকারকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।